রেকর্ডিং, হ্যাঁ, রেকর্ড রেকর্ড হচ্ছে তো। স্যার এখন রেকর্ড হচ্ছে। আচ্ছা স্যার, আমি একটা জিনিস একটু এখানে একটু কোশ্চেন করতে চাই। আহ, জি প্লিজ। আচ্ছা sure. আচ্ছা স্যার, এখানে যখন এলসিটা ওপেন করব, এরপরে যখন এখানে যখন কোনো কিছু যখন অ্যামেন্ডমেন্ট করতে যাব, হ্যাঁ, আচ্ছা যেমন জি জি। এই যে ফ্রি টাইম যেটা আছে, এই যে ডেলিভারি অপশন ফ্রি টাইম, এটা তো আসলে স্যার কেরিয়ার দিচ্ছে। কেরিয়ার এক্সপোর্ট যখন এক্সপোর্ট করতেছে যে কোনো কান্ট্রি থেকে, সে যখন বুকিংটা দিচ্ছে, তখনই তো তাকে বলে দেওয়া হচ্ছে তারটা কি 14 ডেজ হবে না 7 ডেজ হবে নাকি 28 ডেজ হবে, কিংবা যা চাচ্ছে সেটার সাথে তারা যদি মানে এগ্রি হয়। এটা তো এই 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 আপনার আম, এটা দিচ্ছে কেরিয়ারে। তো আম, এটা কি এলসিতে কি এটা কি মানে আশা কি মানে দরকার আছে যে 14 ডেজ নাকি 28 ডেজ? এটা তো কেরিয়ার টু কেরিয়ারকে বললেই তো কেরিয়ার যদি ওখানে পারমিশন পায় তা লোড কোড থেকে, তখন সে তো ওই 14 ডেজটাতে অ্যালাউ করে দিচ্ছে। জনাব আরিফুর রহমান, আপনার প্রশ্ন আমি বুঝতে পেরেছি। আমি তো সেই ফ্রি টাইমের কথা এখানে বলিনি। আমি বলেছিলাম যে ডেলিভারি টাইম মানে হচ্ছে আপনি হয়তো রপ্তানিকারক আপনাকে কমিটমেন্ট দিয়েছে 3 মাসের মধ্যে মাল প্রিপেয়ার করে ম্যানুফ্যাকচার করে শিপমেন্ট করে দিবে। আপনি চাচ্ছেন যে না, 3 মাস হলে চলবে না, আগে বলছিলেন 3 মাস, এখন আবার সে আপনাকে বললো যে মাই ফ্রেন্ড মিস্টার আরিফুর রহমান, আই ক্যান সেন্ড ইউর গুডস, আই ক্যান প্রডিউস ইউর গুডস উইদিন 30 days. Do you have any problem to receive the shipment within 30 days or 1 month instead of what I said or what we have agreed prior to that? এর আগে আমরা বলেছিলাম 3 মাস, এখন আমি 1 মাসের মধ্যে দিতে পারবো। তা আপনি যদি চাচ্ছিলেন 1 মাসের মধ্যেই নেওয়ার জন্য, ঈদ সামনে, সেটাকে টার্গেট করে আপনি নিচ্ছেন হয়তো প্রোডাক্ট, অথবা শীতের প্রোডাক্ট অথবা গরমের প্রোডাক্ট, কোনো একটা হবে। তো আপনি তখন এই এলসিটাতে বলেছিলেন আপনি 3 মাস, সেটা আপনি 1 মাসের মধ্যে নিয়ে যাচ্ছেন। এই ধরনের ছোটখাটো অ্যামেন্ডমেন্ট গুলো না করলেও চলে। এগুলো আমার অভিজ্ঞতার আলোকে আমি বলছি। য- অনেক ক্ষেত্রে অনেক, বিশেষ করে অ্যামেন্ডমেন্ট করতে হয় কোনগুলো, বিশেষ করে অ্যামেন্ডমেন্ট করতে হয় যদি কোনো আইটেম সংযোজন কিংবা বিয়োজন করেন, সেগুলো অ্যামেন্ডমেন্ট করাটা জরুরি। জনাব আরিফুর রহমান, আপনি বুঝতে পেরেছেন? আর আপনি যেটা বলেছিলেন গট ইট সেখানে স্যার। আমরা, হ্যাঁ, সেটা একটু আমি বলি। সেটা হচ্ছে যে আহ ক্যারিয়ারের যে বিষয়টা, ফ্রি স্টে অ্যাট পোর্ট অফ ডেস্টিনেশন, পণ্য গন্তব্য পোর্টে এসে পৌঁছানোর পর সেটা এক একটা ক্যারিয়ার 7 দিন, 10 দিন, 14 দিন, এটা তাদের এগ্রিমেন্টের উপর, বায়ারের সাথে অথবা সেলারের সাথে, সেটা ডিপেন্ড করবে। আবার হচ্ছে যে ইনকোটার্ম নির্ধারণ করার মাধ্যমে, ইনকোটার্ম মানে হচ্ছে ইন্টারন্যাশনাল কমার্শিয়াল টার্ম, সেই ক্লাসটাতে আমরা আলাদা করে ঢুকবো। আমরা যখন সিকোয়েন্স মেনটেন করব, একটার মধ্যে আরেকটা কথা ঢুকাইলে কথাগুলো খুব গভীরের, এবং এই গভীরের কথাগুলো আপনাদেরকে পৌঁছানোর জন্য যোগ্য, আমার চাইতে অনেক বেশি যোগ্যতা সম্পন্ন মানুষ বাংলাদেশে আছেন, কিন্তু তাদের এত সময় নাই যে আপনাকে তাকে এই কোর্স ম্যানেজ করে, একটা কোর্স পরিচালনা করে সবার পালস বুঝে ধরে সেই ট্রিটমেন্ট দেওয়ার জন্য। তাদের এত সময় নাই বেশিরভাগ ক্ষেত্রে, আমি দেখেছি। তো আমরা আসি আমাদের মূল আলোচনা, জনাব আরিফুর রহমান। তো এটা হচ্ছে যে ক্যারিয়ারের বিষয়টা, তো আমরা কি করি, ক্যারিয়ারের বিষয়টা তো আমরা ওদের সাথে সেভাবেই বলি যে ভাই, আমাকে এই লাইনে, এই লাইনে আপনি হলে এই 14 দিন পাচ্ছেন, ওই লাইনে হলে 10 দিন পাচ্ছেন, এই লাইনে হলে 7 দিনের মধ্যে দিতে হবে। বিষয়টা এরকম নয় কি, জনাব আরিফুর রহমান? আপনি তো আহ জি ক্যারিয়ারের স্যার। সাথে জি স্যার। এক্স্যাক্টলি। আচ্ছা, আমরা এখন চলে আসব যে এই অ্যামেন্ডমেন্টের যে বিষয়টা, সেই অ্যামেন্ডমেন্ট বিষয়টা এলসি ওপেন করার পরও অ্যামেন্ডমেন্ট হতে পারে, সংযোজন বিয়োজন। তারপরে ঘটনা কি ঘটতেছে, রপ্তানিকারকের ব্যাংক এলসিটা রিসিভ করার পরপরই রপ্তানিকারককে বললো যে আপনার একটা এলসি আসছে, প্রিন্টেড কপি নিতে পারেন অথবা আপনার ইমেইলে নিতে পারেন, নো প্রবলেম। আচ্ছা, অনেক ক্ষেত্রে আমরা দেখেছিলাম, আমি আমার অভিজ্ঞতায় দেখেছি, রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশ থেকে আমরা প্রিন্টেড কপিটা ব্যাংক থেকে কথা বলে গিয়ে ওখান থেকে একবার নিয়ে, অথবা মাঝে মধ্যে বলি যে ইমেইলে পাঠিয়ে দেন, সমস্যা নেই। ইন দ্য মিন টাইম, অ্যাগ্রিড যে টাইম লাইন আছে, সেই টাইম লাইনের মধ্যে এই প্রোডাক্টগুলো রেডি যদি আগে থাকে, তাহলে আপনার হচ্ছে শিপমেন্ট অর্ডার, যেটা জনাব আরিফুর রহমানরা ইস্যু করে থাকেন, শিপমেন্ট অর্ডার রিলিজ করেন রপ্তানিকারকের গন্তব্যে, তাই নয় কি? এটা নির্ভর করবে ইনকোটার্ম সিলেকশনের উপর। ইনকোটার্ম মানে কি? ইনকোটার্ম মানে হচ্ছে এফওবি, সিএফআর, সিআইএফ, এই সকল 11টা ইনকোটার্ম। তাহলে এই ইনকোটার্মই হচ্ছে একটা ডিটারমাইনিং ফ্যাক্টর যে কারা, বায়ার এবং সেলারের মধ্যে, তার মানে হচ্ছে আমদানিকারক এবং রপ্তানিকারকের মধ্যে কে ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্ট কস্ট
খরচটা বহন করবে। এই এলসি যে খরচটা আছে, এলসি যে প্রাইসটা আছে, প্রোফর্মা ইনভয়েসের যে প্রাইস আছে, সেই প্রাইসটা কি গন্তব্য পর্যন্ত, আমদানিকারকের গন্তব্য পর্যন্ত পৌঁছে দেওয়া, সেটা কি সিএফআর প্রাইস, নাকি সেটা শুধুমাত্র রপ্তানিকারক তার নিজ দেশের পোর্ট পর্যন্ত পৌঁছে দেওয়ার প্রাইস, সেটা কি এফওবি প্রাইস, নাকি সেটা সিএফআর প্রাইস? এইটা নির্ভর করবে ইনকোটার্ম সিলেকশনের মাধ্যমে। কারণ ওই প্রোফর্মা ইনভয়েসের মধ্যেই ইনকোটার্মের একটা ব্যাপার আছে। আপনারা কথাটা শুনেছেন কিন্তু বুঝেন নাই। বুঝার জন্য এটার আলাদা ক্লাস আছে, এবং সেটা বুঝার মতো করে আমি বুঝাবো। এইটুকু অন্তত শুনতে পেরেছেন কিনা বলেন। জি স্যার। স্যার এটা আমার ইনকোটার্মস আপনার এটা অবশ্যই এক্সপোর্ট ইম্পোর্টের খুবই একটা ইম্পর্টেন্ট ইস্যু স্যার। ইনকোটার্মের জন্য এই যে আমি একেবারে উদাহরণ সহ আলোচনা করব। এখন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইনকোটার্ম। এই ইনকোটার্ম মানে হচ্ছে কমার্শিয়াল টার্ম। এটা 2010 থেকে এখন 2020 যে ভার্সন আছে সেই ভার্সনে চলছে। হুম, আমরা আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম জনাব সজীব আকম। স্যার একটু ইন্টারাপ্ট করতে চাই। জি বলুন। স্যার স্যার এটা কি মানে হোম ডেলিভার্ড কোনো অপশন আছে? হ্যাঁ, হোম ডেলিভারি অপশন হচ্ছে যে যখন ডোর টু ডোর বিজনেস গুলো করে, চায়না থেকে আপনার প্রোডাক্ট গুলো এনে ছোট ছোট ভলিউমে যখন বিজনেস গুলো হয়, ওগুলো হোম ডেলিভারি হয়, কিংবা আপনার যে গন্তব্য বলবেন সেই ডেস্টিনেশনে পৌঁছে দেবে। সেগুলোর ক্ষেত্রে এলসি টেলসির প্রয়োজন হবে না, এত কিছুর প্রয়োজন হবে না। আপনি প্রতি কেজি আপনার হচ্ছে যে 1000, 1200, 1500 কিংবা 2000 টাকা, এটা প্রোডাক্ট টু প্রোডাক্ট ডিপেন্ড করবে। এবং এইচএস কোড অনুযায়ী হচ্ছে তারা নির্ধারণ করবে এগুলোর কাস্টমস ডিউটি অ্যাপ্রক্সিমেটলি কত হতে পারে। সেইটার অন বিহাফ হয়ে এজেন্টরা কাজ করে বাইং, বায়ারের কান্ট্রিতে এবং সেলারের কান্ট্রিতে, মানে চায়না, ব্যাংকক, মালয়েশিয়া, সিঙ্গাপুর, দুবাই, এই ধরনের সাথে যখন ডোর টু ডোর বিজনেস গুলো হয় তখন সেটা আপনার হোম ডেলিভারি হয়। আদারওয়াইজ এই যেগুলো আছে আমরা যেগুলো নিয়ে আলোচনা করছি, হ্যাঁ, এগুলোতে হচ্ছে যে হোম ডেলিভারির একটা টার্ম আছে, কিন্তু ওভাবে বাংলাদেশে প্র্যাকটিস নাই। হ্যাঁ, এভাবে বাংলাদেশে প্র্যাকটিস জি স্যার। ওটা নিয়ে আমরা আলোচনা করবো বিস্তারিত ভাবে। তো আমরা যেখানে ছিলাম সেখানে চলে আসি। এখন রপ্তানিকারক যেটা করবে সেটা হচ্ছে রপ্তানিকারক ফ্রেইট ফরওয়ার্ডারের মাধ্যমে যে ফ্রেইট ফরওয়ার্ডারকে সিলেকশন করা হয়েছে সেই ফ্রেইট ফরওয়ার্ডারের কাছে পণ্যটা হস্তান্তর করবে। তার মানে হচ্ছে আমরা এখন দেখব যে ফ্রেইট ফরওয়ার্ডার লোকাল এজেন্ট। আমরা এখানে একটা কলাম দিচ্ছি এই পেজে, লোকাল এজেন্টের কাছে পণ্যটা হস্তান্তর করবে। ফর এক্সাম্পল জনাব আরিফুর রহমান, উনি একজন ফ্রেইট ফরওয়ার্ডার। উনি যে কারো এক পণ্যটা চায়না থেকে কিংবা পৃথিবীর কোনো একটা গন্তব্য থেকে বাংলাদেশে এনে দিচ্ছেন, অথবা যদি বাংলাদেশের কোনো এক্সপোর্টার হয়ে থাকেন, বাংলাদেশ থেকে সেই পণ্যটা পৃথিবীর অন্য কোনো গন্তব্যে পৌঁছায় দেওয়ার জন্য নির্দিষ্ট প্রাইস, নির্দিষ্ট সময়সীমা, নির্দিষ্ট প্রাইস, কান্ট্রি অফ অরিজিন মানে রপ্তানিকারকের দেশ থেকে কান্ট্রি অফ ডেস্টিনেশনে পৌঁছে দিবে। দিনে পৌঁছাবে, 35 দিন, 28 দিন, 15 দিন, ডিপেন্ড করবে হচ্ছে যে আপনার ডিস্টেন্সের উপর। শিপ অনবোর্ড কত তারিখে হয়েছে সেটা মেনশন করবে বিএল এর মধ্যে। কত টাকায় মানে হচ্ছে কত ডলারে সেটার এগ্রিমেন্ট হয়েছে, এবং পণ্য পৌঁছানোর পর কয় দিনের মধ্যে তার কন্টেইনার খালি করে মাল রিলিজ করে কন্টেইনারটা ফেরত দিয়ে দিতে হবে, সেটাও কিন্তু উল্লেখ থাকবে। তাই নয় কি জনাব আরিফুর রহমান? জি, অনেকটা যে এটাই আমাদের সাথে রাইট। এটাই হয়। আর আমরা স্যার ওই যে এটা ওই যে এখানে যেগুলো আছে এগুলো সবগুলো স্যার শিপিং লাইন। শিপিং লাইনটা তো ভিন্ন জিনিস, শিপিং লাইনের হচ্ছে ভলিউমটা বিগ। আচ্ছা, আমি আপনাকে একটা জিনিস, একটা প্রশ্ন করি। আপনারা মার্কস লাইনের সাথে যখন কাজ করেন, ফর এক্সাম্পল মার্কস লাইনের সাথে, আমি উত্তরা মোটরসে জব করেছিলাম কয়েক বছর। আচ্ছা আচ্ছা। জি। মার্কস লাইনের ইয়াজদানি সাহেব, তারপর আরো অনেকেই আছেন, ওনাদের সাথে আমার রেগুলার বেসিস কাজ হয়েছে। হুম। তো সেখানে আমরা অনেক কন্টেনার, 25টা, 30টা, 40টা, 50টা কন্টেনার করে আমরা সরাসরি শিপিং মার্কস লাইনের এমএসসির সাথে করতাম। হুম। তো তারপর হচ্ছে যে তো সেটা আপনাদের সাথে প্রাইসের যে ডিফারেন্সটা, এটা একটু হুম। আমি শুনতে চাচ্ছিলাম। স্যার আমি একটা জিনিস একটু ক্লিয়ার করি। মার্কস লাইন যেরকম একটা শিপিং লাইন, সরাসরি ডিরেক্ট লাইন, এমএলও বলে এটাকে, মেইন লাইন অপারেটর।
আমি মেইনল্যান্ড অপারেটর, আমি মাক্সলাইনের মতনই একটা কোম্পানিতে, যেটা নাম হচ্ছে গোল্ড স্টার লাইন লিমিটেড, আমি ওখানে জব করি। আর যেটা ফ্রেড ফরওয়ার্ডার বললাম স্যার, যেমন হুম। এখানে যেমন আছে যে এই যে এখানে শুধু একটা ফ্রেড ফরওয়ার্ডার দেখতেছি, ইসিইউ লাইন, লোকাল এজেন্টস, এটা ফ্রেড ফরওয়ার্ডার। সিএমএ সিজিএম এর কিন্তু বাংলাদেশেও কিন্তু অফিস আছে, পিআইএল এর বাংলাদেশ অফিস আছে, কসকোর বাংলাদেশ অফিস আছে, এপিএল এর আছে, ওয়ান এরও আছে। এখন ওয়ান তো নতুন হলো, এই যে ওয়ান নয়, ডিএসবি, কন্টিনেন্টাল কার্গো শিপিং, এরা হচ্ছে ফ্রেড ফরওয়ার্ডার। আর এখানে যে মার্কসম্যান যেরকম, আমরা এরকম ডিএসবি, এরা হচ্ছে ফ্রেড, এসি লাইন অফ এমডিএস গ্রুপটা হচ্ছে, এটা একটা গ্রুপ অফ কোম্পানির নাম। এরা, এদের আবার ফ্রেড ফরওয়ার্ডার আছে এদের আন্ডারে আর কি, এমডিএস গ্রুপের আন্ডারে, যেমন কন্টিনেন্টাল ও, ফ্রেড NTPC ফরওয়ার্ডার। আর কি, NTPC। জি, এমডিএস গ্রুপ, জি স্যার। আর হ্যাঁ, সিএমএ সিজিএম পিএর এগুলো কসকো, এবং আমরা হচ্ছে মেইন লাইন। আমাদের থেকে আসলে ওই ফ্রেড ফরওয়ার্ডাররা কন্টিনেন্টাল ফ্রেড করে স্যার, ইম্পোর্টারের পক্ষ হয়ে। এখন এখানে বিষয়টা কি হচ্ছে আমি বলি স্যার। আমি প্রাইস গ্যাপের কথা, আমি আরিফ ভাই, আমি প্রাইস গ্যাপের কথা বলছি। প্রাইস গ্যাপ, হ্যাঁ, ধরেন আমি একটা কথা, যারা ডিরেক্ট করে আমাদের সাথে সরাসরি, শিপার, যে সমস্ত শিপাররা সরাসরি করে, তারা একটা রেট পায় আমাদের সাথে। ধরেন হ্যাঁ, তারা পাচ্ছে, ধরেন একটা ডেস্টিনেশনে ধরেন ধরেন 1,000 টাকা। এখন 1,000 ফ্রেড টাকা। ফরওয়ার্ডার, হ্যাঁ, $1,000, ধরেন একটা ডেস্টিনেশনে $1,000 সে কন্টেন্টটা ফ্রেড করতেছে, ডিরেক্ট শিপার। কিন্তু ফ্রেড ফরওয়ার্ডার আবার আমাদের সাথে একটা ইয়ে করে, এটাকে ওই কি জানে বলে, এটা কোম্পানি একটা ডিট করে সে আমাদের সাথে। হ্যাঁ, ডিট রাইট, করলে হ্যাঁ। তখন তার ফ্রেড গুলো হয়ে যায় ধরেন 600, 700, 750। আমরা তাকে তখন 700 দেই, সে তখন ওই ইম্পোর্টার থেকে 1,000 টাকাতে, কিংবা তার মনের মতো করে সে কতটুকু প্রফিট করবে, $50 কম্পিটিশন যেহেতু, কিছুটা 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 ছাড় দেয় আর কি, কিছুটা ছাড় হ্যাঁ, দেয়। ছাড় দেয়, হ্যাঁ জি, ছাড় দিয়ে সে তখন ওই কন্টেন্ট গুলো ফ্রেড করে। তো বিজনেসটা সে একটা করার চেষ্টা করে, রাইট। বিজনেসটাই করে। এখানে যে এই যে ফ্রেটের গ্যাপটা, এই যে ধরেন 650 থেকে ধরেন 1,000 ভিতরে যে গ্যাপটা থাকে, হ্যাঁ, যে যেটা যেভাবে তার সাথে কথা বলছে, ওই গ্যাপটাই হচ্ছে একজন ফ্রেট অর্ডারে, সে ওখানে ওই ওই মার্জিনটা সে প্রফিট করে। অনেক সময় এই ফ্রেটটা থেকে সে আবার তার ডেস্টিনেশন, তার অপোজিট যে মানে ইয়ে আছে, মানে এজেন্ট আছে তার ওই কান্ট্রিতে, কারণ সবারই এজেন্ট আছে। তো ওই রাইট। এজেন্টের সাথে তার অনেক সময় নেগোসিয়েশন থাকে, অনেক সময় ইম্পোর্টার। আসলে এখানে নেগোসিয়েশনটা অনেক ভাবে হয়ে থাকে স্যার, মানে এই টাকাটা অনেক সময় সে একাও পায়, আবার এখানে আবার অনেক সময় পোর্শন থাকে, যে অমুককে এত, অমুককে এত, অমুককে এত, এইভাবে করে করে হয়। যেমন ধরুন রেফার কন্টেনার খুব টাইট, এখন রেফার কন্টেনার যেতে হলে সে রেফার কন্টেনার হাতে পাচ্ছে না সে, হ্যাঁ, কিন্তু সে একটু পেতে গেলে সবার 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 উদ্দেশ্যে বলে রাখছি, জনাব আরিফুর রহমান ভাই আমাদেরকে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিচ্ছেন, তার মধ্যে একটা বাজওয়ার্ড আমরা পিক করলাম, সেটা হচ্ছে রেফার কন্টেনার, মানে হচ্ছে রেফ্রিজারেটেড কন্টেনার। সবার উদ্দেশ্যে বলছি আমি, আমি কিন্তু কাউকে চিনি না, আপনারাও আমাকে চিনেন না। আমরা কিন্তু জি খুব জি কোয়ালিটিফুল আলোচনা করতেছি, এই আলোচনাগুলো জি খুব বোঝার ব্যাপার আছে। জি, জনাব আরিফুর রহমান ভাই, জি প্লিজ। জি স্যার। তো ওখানে ধরেন যারা পেরিশেবল আইটেম গুলো তো স্যার রেফার কন্টেনারে যাচ্ছে, যেহেতু এটা মানে সম্পূর্ণ আপনার আম, শীতাতপ নিয়ন্ত্রিত বলতে হবে আর কি। হ্যাঁ, তো এটাতে যেহেতু পতনশীল যাচ্ছে, তখন সে ধরেন পাচ্ছে না এই কার্গো, সেই কন্টেনারটা পাচ্ছে না, অনেক গেল, কিংবা এগুলো আগে বুকিং হয়ে যায় বাংলাদেশে আসার সাথে সাথে। যাদের সাথে হচ্ছে কি, ওখানে যারা কমার্শিয়াল কিংবা যারা সেলস থাকে, ওদের সাথে এগুলো আগেই ধরেন এরকম 4টা 5টা, আপনি এটাকে ওয়ান কাইন্ড অফ সিন্ডিকেট বলতে পারেন। এই সিন্ডিকেটটা করে কি, ওই কন্টেনার গুলো তারা আগেই ফ্রেট করে ফেলে। তো যে কারণে দেখা যায়, ধরেন এখন নতুন একজন নিউ কামার যে আছে, সে যে ওই কন্টেনারটা পায় না, তখন সে কিন্তু বিজনেসটা ধরতে পারে না। কারণ কিছু কিছু আইটেম রেফার দিয়ে করতে হবে, কিছু কিছু টপ, এই ওপেন টপ, ফ্ল্যাট র্যাক, তারপরে ফ্ল্যাট হাই ট্র্যাক, কিউব। এই যে আমি হ্যাঁ হ্যাঁ আমার বইয়ের বইয়ের যে ইটাতে দেখাচ্ছি যে ওপেন ফ্ল্যাট ট্র্যাক, ওপেন টপ, হ্যাঁ, ফ্ল্যাট টপ, ওপেন টপ। হ্যাঁ, স্ক্রিনে এখন যেটা দেখা যাচ্ছে আর কি। জি, জি। জি জি, এটা ফ্ল্যাট র্যাক কন্টেনার। হ্যাঁ, তো এগুলো সব এভাবে, মেজারমেন্ট, কিউবিক মিটার, এগুলো সব এখানে দেয়া আছে, বইয়ের মধ্যেই দেয়া আছে। জি স্যার। তো হ্যাঁ, এইরকম আপনার অনেকগুলো কন্টেনারও আবার অনেক রকম আছে, যে এটা হচ্ছে রেফার ইউনিট। এই তো যে এইটা হচ্ছে রেফ্রিজারেট, এখন স্ক্রিনে আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা রেফ্রিজারেটেড কন্টেইনার। এটার ভলিউম এখানে দেয়া আছে একদম খুব বিস্তারিত ব্যাখ্যা সহ। আচ্ছা, আপনারা যারা আমাদের কথাগুলো শুনছেন, মানে এটা তো একটা গল্প এবং আড্ডার আসর, আমরা তাই না? জি গল্প স্যার। এবং আড্ডাটা কোয়ালিটিফুল হতে হবে। যারা কথাগুলো শুনে বুঝতে পারছেন তারা একটু ইয়েস বলুন প্লিজ, যারা Yes, বুঝতে sir. পারছেন না তারা নো বলুন প্লিজ। স্যার আমি বুঝতে পারি। Yes, sir. Yes, No, sir. ইয়েস ইয়েস স্যার। হ্যাঁ, আমার একটা কোশ্চেন ছিল ওই জনাব আরিফুল রহমানের কাছে আর কি, যে মানে আমি শুনছি যে হলো যে যারা ডিরেক্ট শিপিং লাইন, তাদের কাছ থেকে যদি আমরা একটা কার্গো নিতে যাই, তাহলে দেখা গেছে তারা মার্জিনটা অনেক বেশি রাখে। তো তার চেয়ে নাকি ফ্রেট প্রোডাক্টের কাছ থেকে নেওয়া ভালো। তো এই বিষয়টা আসলে কেমন, যে তাদের কাছ থেকে নিলে বেশি পড়বে নাকি? জি, আরিফ ভাই, আপনি এই প্রশ্নের উত্তরটা জি। দিন। আচ্ছা, বিষয়টা হচ্ছে এরকম, ধরেন আপনি একজন যেমন প্রত্যেকটা শিপিং লাইন, যেমন আমরা এলসিএল বক্স করি না,
এখন এলসিএল সম্বন্ধে আপনার আইডিয়া কতটুকু আছে সেটা আমি জানি না, আমরা এফসিএল বক্স করি। এখন ধরেন আপনার কার্গোটা হচ্ছে, ধরেন একটা 20 ফিট কন্টেনার হচ্ছে আপনার 30 CBM, হ্যাঁ, হুম হুম 8 ফিট 6 ইঞ্চ এটা হাইট। তা আপনার কার্গো ভলিউমটা হচ্ছে মাত্র 20 CBM কিংবা 2 CBM কিংবা 30। এখন আপনার কার্গোটা তো আমি নিতে পারছি না। এখন আমার কার্গো, আপনার কার্গোটা আমি নিতে গেলে আপনাকে তখন ফ্রেট কিন্তু বেশি দিতে হবে, কারণ আমি কিন্তু আপনার সাথে ওই সিবিএম দিয়ে কাজ করবো না, আমি করবো কন্টেনার, টোটাল কন্টেনার ফ্রেট দিয়ে। সেই ক্ষেত্রে তখন আপনার ফ্রেট ফরওয়ার্ডিং কাছে যাবেন, কারণ সে আপনার মতো অনেক ইম্পোর্টার তার কাছে আছে। সে তখন আপনাকে ওই যতটুকু কনজিউম করছেন আপনি, ঠিক অতটুকু কন্টেনার ফ্রেট সে আপনার থেকে নেবে, সেটা আপনার জন্য প্রফিটেবল হবে। কিন্তু না আমি কেরিয়ার সব ক্যারি করবে না। না আমি ধরেন হলো যে এলসিএল না, মানে আমি এফসিএলই করব। হ্যাঁ মানে হ্যাঁ আপনার হ্যাঁ কাছ থেকে একটা কন্টেনার নিব, বাট ওরা তো ধরেন হয়তো বা 8-10টা নেয়, আমি একটা নিব। হ্যাঁ, সেই জি ক্ষেত্রে জি। বলতেছি, সেই ক্ষেত্রে এটা কি তো আমার হচ্ছে কাছে ধরেন, হ্যাঁ এটা হচ্ছে যে সম্পর্কের উপর। ধরেন আপনি প্রথমবার যখন যাবেন, আপনাকে মনে জি, করতে হবে যে প্রথমবার যখন যাবেন তখন আপনাকে ওরা, কারণ আপনাকে ট্রাস্ট করতে পারছে কিনা, হ্যাঁ, আপনি যে মানে ওখানে যে এই যে টোটাল প্রসিডিউরসটা আছে, এই যে স্যার যে হুম, বলছে এটা তো হিউজ প্রসিডিউর। এখন আপনি একজন ইম্পোর্টার হিসেবে টোটাল সাকসেসফুল, আপনি কন্টেন্টটা লোড করার পরে ওখানে মালটা নিচ্ছে কিনা, অনেকগুলো বিষয় আছে এখানে আসলে। এগুলো আরো অনেক ডেপথের আছে, এগুলো স্যার করবেন। তা আমি যেটা বলছি কেন নিচ্ছে, ধরুন প্রথমবার আপনার সাথে তার সাথে ওরকম রিলেশনশিপ নাই বিদেশে, হয়তো বা আপনাকে একটা ফ্রেড বলছে। আর এটা অনেক সময় যারা বিগ বিগ লাইন আছে ওরা অনেক সময় করে কি, ওরা ফ্রেড ফরওয়ার্ডার সাথে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, কারণ ওরা একসাথে অনেক ভলিউম নেয়, সিঙ্গেল সিঙ্গেল ভলিউমে করে, কিন্তু এটা অনেকটা ওরা করতে চাচ্ছে না আর কি। ধরেন এটা ওরা ফ্রেড ফরওয়ার্ডার সাথে করলে ওদের জন্য ডকুমেন্টেশন হোক, প্রসেস হোক, এখানে অনেকগুলো বিষয় আছে, তারা ওখানে হয়তো বা আপনার আম, কি বলবো, এখানে কমফোর্ট জোনে থাকে তারা। তো আপনাদের করে না যে তা না করে, এটি সম্পর্ক হলে তখন আপনাকে কিন্তু, আপনি যখন বলবেন যে অমুক, ধরেন আপনি 3-4টা লাইনে করছেন, আপনি যদি বলতে পারেন যে ধরেন সিএমএ সিজিএম একটা ফ্রেট দিচ্ছে, আমরা কেন নিব। অনেক সময় এটা অনেক সময় মানে কেরিয়ার টু কেরিয়ার, আপনাকে সবগুলি কেরিয়ার সাথে একটা লিঙ্ক আপ থাকতে হবে। ধরেন একই ডেস্টিনেশনে সবাই কিন্তু সেম রেট কিন্তু দিবে না, হ্যাঁ, এটা বিভিন্ন কারণে। অনেকে হয়তো ডিরেক্ট তাদের ভেসেল আছে, যেমন আমাদের দিবে না। ডিরেক্ট ফিডার ভেসেল, একই আমার ডেস্টিনেশন সবার সেপারেট কখনোই হবে না। একই একই আপনি যখন একই ফ্রেট হবে না। প্রাইস নেবেন, একটু 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 অ্যাড করার অনুমতি দিই আরিফ শিওর ভাই। শিওর স্যার, কি সেটা বলেন আপনি? না না এখানে দেখুন, আমি আমার চাইতে, আমার 12.5 বছর 13 বছরের অভিজ্ঞতা চাইতে 24 বছর 30 বছরের অভিজ্ঞতা সম্পন্ন মানুষ থাকতে পারেন। আমি সবসময় চাই যে আমি একজন লার্নার, আমি সবার সাথেই শিখতেছি। এখন ধরুন কেউ একজন, যেমন ধরেন এমজিএইচ গ্রুপে হচ্ছেন আমাদের আরিফ ভাই আছেন, তো উনি পিআইএল এরও প্রাইস দিতে পারেন, সিএমএস সিজিএম এরও প্রাইস দিতে পারেন, এপিএল এরও প্রাইস দিতে পারেন, ওয়ান লাইনেরও প্রাইস দিতে, এগুলোর প্রাইস যেরকম ভ্যারি করবে, এক্স্যাক্টলি একই এক্স্যাক্টলি। এগুলোর প্রাইস যেরকম ভ্যারি করবে, একই রকম ভাবে জনাব আরিফ ভাইয়ের পরিবর্তে অন্য একটা জায়গাতে আরেকজন আছেন, সেই এক্সওয়াইজেড যিনি থাকেন, তারও রেট গুলো কিন্তু প্রায় মানে একটুখানি ডিফার করতে পারে। ডিফার করার উদ্দেশ্য, করার কথা যে আমরা রেফারেন্স দিয়ে বলছি, এটার অর্থ এই নয় যে কেউ দিল আপনাকে $600, কেউ দিল আপনাকে $1200। বিষয়টা কিন্তু এমনও নয় আরিফ ভাই, আমার আপনার সাথে জি জি। যুক্ত করলাম কথা। না না, ওরকম অত বিগ ফ্রেডে হয় না, কারণ এইটা আসলে করা যায় না, এটা কম্পিটিশন মার্কেট। যেমন আমি ধরেন আজকে একজনকে ধরেন একটা ফ্রেড দিলাম, আসলে এটা অরিজিনাল মার্কেটে 300 থেকে $350 চলছে, মানে কম বেশ। এখন আমি ওনাকে ধরেন 500-600 দিয়ে আমি ওনার থেকে একবার, এই লোক যখন আবার আরিফ ভাই, যখন জানবে। আপনার কথাগুলো ইন্টারাপ্ট হয়ে যাচ্ছে, একটু একটু মাঝে মধ্যে একটু ভেঙে ভেঙে আসছে আপনার কথাগুলো। আচ্ছা, এখন কি শোনা যাচ্ছে স্যার? আমি কি এখন বলবো? এখন কি আরিফ শোনা ভাই যাচ্ছে স্যার? আপনি জি এখন কি শোনা যাচ্ছে স্যার? জি শোনা যাচ্ছে তো। এখন এখন হ্যাঁ জি আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ, এখন আচ্ছা ক্লিয়ার আচ্ছা। আসতেছে। জি স্যার। না, এটা হচ্ছে যে এত ফ্রেড আসলে হয় না, কারণ কম্পিটিশন মার্কেট তো। ও কখনো চাবে না, ধরেন আপনি আমার ক্লায়েন্ট, এক্স ওয়াই জেড আমার ক্লায়েন্ট, সে ক্লায়েন্টটা একটা আমার সাথে একটা কনসাইনমেন্ট করলো কিংবা দুটা করার পর সে যখন জানলো যে আমি ওভার ফ্রেড করতে থাকে, সে কখনো আমার সাথে থাকবে না। এখন যদি সে দেখে যে না, অন্য ফ্রেড প্রোডার আমার আমার সাথে হয়তো বা $5, তারপর $10 একটা বেশ কম আছে, কিন্তু সে আমার থেকে অন্য ফেসিলিটি, অনেক সময় সে ক্রেডিটে নিতে চায়, এখানে একটা বিষয় আছে, ক্রেডিটে নিতে চায়। তো এগুলো অনেকগুলো এটা রিলেশনশিপের উপর ডিপেন্ড করে, আমি এখানে আরো আমি অনেক একটু আমি একটু add করি, আরিফ ভাই, ক্রেডিটের বিষয়টা সবাই বুঝবে না। না বোঝার কারণ হচ্ছে, যেমন ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি, যেমন ধরুন আপনি ঢাকা থেকে লন্ডন আসবেন। এখন আমি এয়ার টিকিট বিক্রি করি। তা আমি বললাম আপনাকে যে ভাই, আপনি তো অনেক টিকিট নেন আমার কাছ থেকে, ঠিক আছে, ঢাকা থেকে লন্ডন আসলেন, আপনি আপনার ওয়াইফ আপনার ছেলে মেয়ে নিয়ে লন্ডন যাচ্ছেন, তো আপনি গিয়ে ঘুরে আসেন, ঘুরে আসার পরে 10 দিন পরে গিয়ে
নর্মালি কি হয়, আমি টিকিট কিনবো, আমি টাকা দিব। আরিফ ভাই কথা কি শোনা যাচ্ছে? ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? জি স্যার, জি স্যার, শুনতে পাচ্ছি। বাকিদের সবার দৃষ্টি আকর্ষণ করছি, খুবই জি জি গুরুত্বপূর্ণ আলোচনাগুলো। মাল বন্দরে এসে পৌঁছানোর পর অনেক সময় তারা 30 দিনের ক্রেডিট ফ্যাসিলিটি দেয়। মানে 30 দিন পরে আপনার মাল রিসিভ করার 30 দিন পরে আপনি ক্রেডিট মানে টাকাটা দিচ্ছেন। সেক্ষেত্রে কিছু টার্মস এন্ড কন্ডিশন থাকবে, ইমেইলে একটা ইয়ে থাকবে, নোটিফিকেশন থাকবে যে ভাই এক্সচেঞ্জ রেটের একটা ব্যাপার আছে, তাই নয় কি আরিফ ভাই? জি জি স্যার, বিষয়টা আমি অবশ্যই এক্সচেঞ্জ রেটের উপরে এটা আপনার চিটাং পোর্ট তো এখন তো অনেক হাই করেছে, চিটাং পোর্ট ক্যারিয়ার ওগুলো সবগুলো কিন্তু স্যার ডলারে হয়, এখানে কিন্তু টাকাতে কম, ডিটেনশন হ্যাঁ হ্যাঁ, গুলো ড্যামেজ গুলো সবার অল ক্ষেত্রে ইন ডলার, ওগুলো আমি কোনো ভাই, বাংলা টাকা আমি কম না। প্র্যাকটিসের মধ্যে আছি, আপনিও প্র্যাকটিসের মধ্যে আছেন। আপনার আমার জন্য পিক করাটা যত সহজ, এখানে যারা বিগিনার আছেন তাদের জন্য পিক করাটা অত সহজ নয়। সেজন্যই আলোচনার মধ্যে কিন্তু আমি কিছু ইন্টারপ্রিটেশন দিচ্ছি এবং আপনার কাছ জি জি থেকেও কিছু মানে আহ, 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 শুনতে, সবাইকে শোনাতে চাচ্ছি। এটা হলো জি বিষয়। স্যার, জি স্যার। ক্লাস আগায় নিলে ভালো হয়, আমরা তো হয়তো ধন্যবাদ। অনেক কিছু বুঝতে পারছি না। জি ধন্যবাদ। আমরা একটু সামনের দিকে অগ্রসর হই। সেটা হচ্ছে তারপর, সেটা আমরা যেটা বলেছিলাম গত ক্লাসে, যে স্যার। রপ্তানিকারক। আচ্ছা স্যার, তার মানে এখানে কি মানে যে আমার শিপ হলো যে পৌঁছার পরে আমি টাকা দিব? নর্মালি এটা রিলেশনশিপের উপর ডিপেন্ড করবে। ও আচ্ছা আরিফ আচ্ছা। ভাইয়ের সাথে আপনি একটা দুইটা শিপমেন্ট করেছেন, আপনাকে আপনার অন টাইম টাকা দিয়ে দিতে হবে। আপনাকে একটা ডেডলাইন থাকবে, এই টাইমে টাকা দিয়ে দিতে হবে। আপনাকে এক্সট্রা খাতির চলবে না। হয়তো এমনটা হলো যে আপনি কন্টিনিউয়াসলি শিপমেন্ট করেন না, বছরে একটা দুইটা করেন, তখন আপনাকে আপনার যে মানে হচ্ছে যে এনওসি যেটা, হুম, এটা হচ্ছে এই এনওসিটা হচ্ছে আপনার, এটা যখন আইজিএম সাবমিট হবে, ইম্পোর্ট জেনারেল ম্যানিফেস্ট পোর্টে এসে পৌঁছানোর পরে, এটার পরে আপনাকে এনওসি নিয়ে তাদের কাছ থেকে তারপর আপনার পোর্টের পণ্য খালাসের ব্যবস্থা করতে হবে। আরিফ ভাই কি শুনতে পাচ্ছেন? জি স্যার, স্যার আইজিএম টা এখন স্যার বিফোর অ্যারাইভেল দিয়ে দিতে হয় স্যার, রেজিস্ট্রেশন হয়ে যাচ্ছে ভেসেলের 48 আওয়ার্স এর আগে স্যার, জাহাজ 48 বাংলাদেশে পৌঁছার 48 আওয়ার্স এর আগে মিনিমাম টাইমে স্যার এখন রেজিস্ট্রেশন হয়ে যাচ্ছে। আচ্ছা, কারণ তো আমরা নিজেরাই আপনাদের জাহাজ, এখানে। আমরা নিজেরাই তো জাহাজ অপারেট করি সেজন্য। আচ্ছা, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। তো এই সকল বিষয়গুলো, যেমন ধরুন কোর্সের মাধ্যমে শিখলে হয় কি, কোর্সের মাধ্যমে তথ্যগুলো পেলে একটা মানে হচ্ছে প্রিপারেশন তৈরি হয়ে যায় মনের মধ্যে। তখন হুম, হুম। হচ্ছে যে আপনাকে কি করতে হবে, আপনাকে কার সাথে কি কথা কিভাবে বলতে হবে, আপনাকে কার সাথে কি কথা কিভাবে উপস্থাপন করতে হবে, তখন জিনিসগুলো সম্পর্কে সম্মুখ একটা ধারণা তৈরি হয়ে যায়। তাই নাকি জনাব আরিফ ভাই? জি স্যার, স্যার ওইটাই। আর আপনি এটা তো স্যার রিয়েল একেবারে, আপনি যেটা উনি যেটা এসে ধরেন এখন যেটা পাবে, যেমন ধরেন বইয়ে হয়তো বা অনেক আছে, অনেক কিছু লেখা আছে, কিন্তু প্র্যাকটিক্যাল যে বিষয়টা সেটা হচ্ছে যে প্র্যাকটিক্যাল ফিল্ডটা কিন্তু অনেক টাফ। এই যে ধরেন কাস্টম, কারণ আমরা তো স্যার কাস্টম, পোর্ট, ভ্যাট, তারপরে এই যে আপনার এটা কি জানি বলে ওই যে নেভিদের সাথে ডিজি কন্টেইনার হলে, এগুলো স্যার আলাদা বিষয়, এটা হয়তো উনি বুঝবেন না। ডিজি আপনি স্যার আপনি বুঝেন স্যার, ডিজি হ্যাঁ, ডিজির বিষয় থাকলে এগুলো, তারপর অফডক আছে, অনেক কিছু। এখন তো স্যার কাস্টমস দুইটা পার্ট হয়েছে স্যার, আপনি জানেন, আশা করি আপনি জানেন। আগে কাস্টমস একটা ছিল, এখন কিন্তু স্যার কাস্টমস কিন্তু দুইটা হয়েছে স্যার চট্টগ্রামে। এবং কাস্টমস এর নতুন অফিস করার জন্য অফিস থেকে ওরা শিফট হয়ে আগ্রাবাদে চলে আসতেছে উইদিন ভেরি শর্ট টাইম। তো এখানে মাত্র 2-3 বছর থাকবে, ওরা নতুন হবে। কিন্তু কাস্টম হাউস এখন হয়ে গেছে স্যার দুইটা। হ্যাঁ, আগে মানে যখন চট্টগ্রাম, কাস্টমস এর ডিপার্টমেন্ট হলো দুইটা, একটা হচ্ছে পোর্ট কাস্টমস, আর একটা হচ্ছে আপনার হলো সবার উদ্দেশ্যে আমি বলছি, সবার উদ্দেশ্যে যেহেতু আমরা এখানে একটা মজার গল্প এবং আড্ডার আসর তৈরি করেছি, সবার উদ্দেশ্যে আমি বলছি, সেটা সেটা হচ্ছে একটা হলো কাস্টমস হাউস, আর একটা হচ্ছে পোর্ট কাস্টমস। কাস্টমস হাউসে কোন কোন কর্মকর্তারা থাকেন আর পোর্ট কাস্টমসে কারা কারা থাকেন সেটা একটু লক্ষ্য করেন। পোর্ট কাস্টমসে রেভিনিউ অফিসার, অ্যাসিস্ট্যান্ট রেভিনিউ অফিসার, এদের কাজ, এটা হচ্ছে ফিল্ড। আর যেখানে আপনার ডকুমেন্ট নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে, সেখানটা শুরু হয় অ্যাসিস্ট্যান্ট কমিশনার, তারপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডেপুটি কমিশনার, তারপর স্যার হচ্ছে ডিসি জয়েন্ট, আছে স্যার, সরি, ডিসি আছে, ডিসি আছে, ডিসি আছে, তারপর ডেপুটি কমিশন, হ্যাঁ সরি, ডেপুটি কমিশনার, তারপর জয়েন্ট কমিশনার, তারপর হচ্ছে সব, এরা হচ্ছে সব মানে কমিশনার। হচ্ছে হ্যাঁ, এরা হচ্ছে আপনার হচ্ছে সব বিশেষ ক্যাডার ডকুমেন্ট। পারেন? স্যার,
মানে এসি আর ও এ আরও তো স্যার ওনারা স্যার কেউ স্যার ওই যে বিসিএস দিয়ে আসেন নাই, ওনারা বিসিএস ক্যাডার এখানে নন, কিন্তু হচ্ছে এরা সব এখানে বিসিএস এরা ক্যাডার। হচ্ছে সবই এরা হচ্ছে সব বিসিএস উপরে এই বিসিএস উপরে ক্যাডার এখান থেকে একেবারে উপরে পর্যন্ত হচ্ছে কমিশনার। কমিশনার পর্যন্ত। জি স্যার, কমিশনার পর্যন্ত। আর এরা হচ্ছে রেভিনিউ অফিসার, অ্যাসিস্ট্যান্ট রেভিনিউ অফিসার, বেশিরভাগ ক্ষেত্রে যারা শুল্ক শুল্ক কর্মকর্তা এরা যারা হয় তারা, এদের মধ্যে বিসিএস ক্যাডার আছে কিনা নন আমি ক্যাডার স্যার, নন ক্যাডার স্যার, নন নন ক্যাডারের, ক্যাডার। হ্যাঁ ম্যাক্সিমাম আমি নন ক্যাডারেরই দেখেছি। নন ক্যাডার এই স্যার, কারণ ওরা নন ক্যাডারই স্যার। তো এদের কি কাজ? এদের কাজ হচ্ছে যখন আপনি বিল অফ এন্ট্রি, আপনার যখন এই বিল অফ এন্ট্রিটা নিয়ে যখন দৌড়াদৌড়ি হবে তখন দুইটা জায়গাতে থাকবে। তার মানে হচ্ছে এইখানে যখন আপনার যে সিল সিগনেচার পড়বে, দেখুন এই সিল সিগনেচার পড়বে, একটা বারকোড থাকবে, সিল সিগনেচার পড়বে, তখন ওই কমিশনারদের এখানে সিগনেচার থাকবে। এই পোর্টে আপনি কি পণ্য এনেছেন কিংবা কি পণ্য পাঠাচ্ছেন, রপ্তানি করছেন, সেগুলোর হচ্ছে যে আপনার ফিল্ডে আপনি শুধু ডকুমেন্টটা তো শ্যাডো অফ দ্য গুডস, ডকুমেন্টটা তো একটা মিরর, মানে হচ্ছে যে ডকুমেন্ট আপনার কথা বলবে, আপনার হচ্ছে ফিল্ডে আপনি সরাসরি কোন পণ্য পাঠাচ্ছেন কিংবা কোন পণ্য আমদানি করতেছেন কিংবা রপ্তানি করতেছেন, সেগুলো কিন্তু পণ্যগুলো ওপেন করা হবে। সেই ওপেন যেখানে করা হবে সেই জায়গাটা হচ্ছে পোর্ট কাস্টমস, আর যেখানে ডকুমেন্টেশনের কারবার চলবে সেটা হচ্ছে কাস্টমস হাউস। আরিফ ভাই কথা ঠিক কিনা? জি স্যার, ঠিক। হ্যাঁ, এইখানেই আমাদের অনেক কাজ, এই দুটো জায়গা মিলিয়ে এই কাজটা যিনি করবেন তার নামই হচ্ছে সিএন্ডএফ এজেন্ট। সেই সিএন্ডএফ এজেন্ট লাস্ট কথা আরেকবার রিপিট করলে খুব ভালো হতো স্যার। হ্যাঁ, আপনার আমদানি রপ্তানি আপনি যে পণ্যই করেন না কেন, সেই পণ্যগুলোর ফিজিক্যালি পণ্যগুলোর বাস্তব উপস্থিতি এবং পণ্যগুলোর কোয়ান্টিটি এবং পণ্যগুলো কি, সেগুলো কিন্তু স্যাম্পলিং করা হবে। রপ্তানির ক্ষেত্রেও সেটা ওপেন করে খুলে, সব পণ্য খুলবে না, সব প্যাকেট খুলবে না, কিছু র্যান্ডম একটা স্যাম্পলিং করবে, র্যান্ডম স্যাম্পলিং করে সেটাই হচ্ছে, সেটার নামই হচ্ছে এক্সামিনেশন। আমদানির ক্ষেত্রেও সেটা হয়, রপ্তানির ক্ষেত্রেও মাঝে একটু দেখে, একটু দেখে না মানে পুরোপুরি তাদের একটা প্রক্রিয়া অনুসরণ করেই তারা গাইডলাইন প্রোটোকল মেনটেন করেই করে সেটা। তো সেক্ষেত্রে হয়তো আপনি কি কম পণ্য মানে কম কাস্টমস ডিউটির পণ্য ডিক্লারেশন দিয়ে ডকুমেন্টেশনে উল্লেখ করে বেশি কাস্টমস ডিউটির পণ্য ভেতরে নিয়ে আসতেছেন, নাকি একটা বলে অন্য প্রোডাক্ট নিয়ে আসতেছেন, সেই জিনিসগুলো কিন্তু তারা ফিজিক্যাল এক্সামিনেশনের মাধ্যমে তারপর আপনার বিল অফ এন্ট্রি হবে এবং তারপর স্যার, আপনি জমা দেবেন। যেটা লাস্ট ক্লাসে বললেন আপনি, ওই যে ওয়েট এবং কোয়ান্টিটিস আর ডিফারেন্স, এইটাই কিন্তু এখানে এক্সামিন হবে, এটাই হ্যাঁ এক্সামিনটা হয়, এখানে কাজটা হয় আর কি স্যার। এই যে এটা কি আরো স্যার আরো করে? ওয়েট কোয়ান্টিটি, তারপর হচ্ছে এক্সামিনেশন না করে তো একটা পণ্য মিস রিলিজ হবে না। ডিক্লারেশন আছে কিনা, কার্গো মিস যেটা বলছেন ডিক্লারেশন আছে কিনা, ম্যানিপুলেশন আছে কিনা, রিগিং কারচুপি করছে কিনা, সেই জিনিসগুলো এখানে কিন্তু করা হবে। জি। তো সেই যে অথরিটি, এটা এটা দুটো জিনিস মেনটেন করে, দুইটা এই কর্তৃপক্ষ, এটা একটাই কর্তৃপক্ষ, এটা দুইটা নামে আর কি, একটা কাস্টমস হাউস আর একটা হচ্ছে পোর্ট কাস্টমস। কাস্টমস হাউসে হচ্ছে দাপ্তরিক ডকুমেন্টেশনের কাজগুলো হবে, আর পোর্ট কাস্টমসে যেটা হবে সেটা হচ্ছে যে আপনি সিএনএফ এজেন্টের সাথে আপনার পণ্য আসার আগে বা যেদিন আপনি রিলিজ করবেন সেদিন আপনি একটা গেট পাস 500 টাকা দিয়ে মনে হয় নিতে হয়, বা সেটা আপনি নিয়ে নিলেন বা সাথে গেলেন, আপনার সিএনএফ এজেন্ট আপনাকে নিতে রাজি হলে, এখানে রাজি হওয়া না হওয়ার একটা ব্যাপার স্যাপার আছে। আমি কথাগুলো কেন বলছি, এগুলোর আপনার যখন প্র্যাকটিক্যালি কাজ করতে যাবেন তখন এই অভিজ্ঞতাগুলোর সম্মুখীন হবেন। তো এই জন্য আমি আপনাদেরকে বলি যে এই জিনিসগুলো আমাদের আগে জানা উচিত। স্যার, তো আপনি যেহেতু কোর্সটা করাচ্ছেন, আমি এখানে স্যার একটা জিনিস বলে, ওই যে কাস্টম হাউস যেটা দিলেন আপনি এখন, যেটা জি জি ওনারা দেখছেন আর কি, এখানে যেহেতু জি অনেকে ইম্পোর্ট এক্সপোর্ট করবে, আমি যেহেতু ওটা ওনাদের সাথে রিলেটেড সেজন্য বলছি, না হলে বলার আরো অনেক কথা ছিল, ওটা যাচ্ছি না। এই কাস্টম হাউস যেটা আপনি স্যার দেখালেন, এই কাস্টম হাউস স্যার এখন দুইটা হয়েছে। কাস্টম হ্যাঁ হাউস একটা হচ্ছে 301 দিয়ে চিটাং কাস্টম হাউস, আরেকটা হচ্ছে 306 দিয়ে, যেটা শুধুমাত্র আলাদা কাস্টমার, মানে এই কাস্টমার যেরকম একজন কমিশনার আছে 301, আপনি এখানে দেখবেন 301 কাস্টম হাউসের কোডটা হচ্ছে 301, এখানে বিল অফ এন্ট্রিতে। এই যে 301 বলতে অনেকে বুঝবে না, আপনি হয়তো বুঝবেন। এই 601 হচ্ছে বেনাপোল কাস্টমস হাউসের কোড। এটা বেনাপোল না, ওটা তো 301টা হচ্ছে চট্টগ্রাম কাস্টম হাউস। না না না, আমি একটা উদাহরণ হিসেবে দেখালাম। আচ্ছা আচ্ছা, ওকে 301 ওকে ওকে স্যার। হচ্ছে চিটং এর। এখন আগ্রাবাদে যেটা হচ্ছে সেটার কোড চেঞ্জ হবে, আপনি এই তো না বলতে ওটা চাচ্ছেন। না স্যার, নো নো স্যার, এই কাস্টম হাউসটাই যেটা 301 ছিল, যে কমিশনার ছিল ওখানে একজন, মানে কমিশনার তো হচ্ছে সেই কাস্টম হাউসের চিফ, ঠিক ওরকম আরেকটা কাস্টম হাউস, কাস্টম হাউস 2, যেটা শুধুমাত্র অফডক নিয়ে কাজ করবে, মানে যে কার্গো গুলো শুধুমাত্র অফডকে যাবে। হ্যাঁ,
ইনস্টেড অফ পোর্ট, সেই কাজগুলো নিয়ে টোটাল আলাপ সম্পূর্ণ আরেকটা কাস্টমার হয়েছে, সেটা হচ্ছে কাস্টমার 2। সেটার কোড হচ্ছে এরকম, যেরকম 601, সেটা হচ্ছে 306, একটা 301, একটা 306। আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, আপনি অফ ডক বলতে আপনি মিন করতে চাচ্ছেন যেটা কমপ্লিটলি খোলা হবে ওইটাতে 306-এ। না, যেটা অফডক আইটেম, যেমন স্যার প্রত্যেক আইটেম তো স্যার আপনার চিটাং পোর্টে নামবে না স্যার। প্রত্যেক আইটেম আপনি ইম্পোর্ট করলে চিটাং পোর্টে আপনি থেকে সেই পণ্যটা আপনি নিতে পারবেন না। ওই স্পেসিফিক গুডস গুলো, ওই স্পেসিফিক কন্টেনার গুলো আমরা ডিক্লারেশন দেবি অফডক। অফডক বলতে কি, যেটাকে আমরা প্রাইভেট, মানে আমরা কন্টেনার ডিপো বলি আমরা এগুলাকে। কন্টেনার আর ডিপো ওই গুলো যে হয়তো অনেক ওই যে ওই যে ওই যে ইয়ে চিটং এ একটা ইয়ে আছে না, ওই যে ওই গত বছর আমি যে কিছু নাম বলি, হ্যাঁ, ও বিএম ডিপো কথা বলছেন আপনি, যেখানে ফায়ার হয়েছিল আর কি, বিএম হ্যাঁ ডিপো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, বাস্ট হয়ে যে অনেক মানুষজন মারা গেল, মারা বিএমডিপি। মারা টারা গেলেন, তার মানে মানে হচ্ছে আপনার ওই যে আমাদের আইসিডি কমলাপুরের মতো একটা আদলে সেটা চিটং এ তৈরি হতে যাচ্ছে আর কি, না, তাই আইসিডি না? কমলাপুরটাও স্যার 301-এ থাকবে, যেহেতু এটা পোর্ট থেকে যাচ্ছে কন্টেনারটা। মানে আইসিডি ওটা তো ট্রেন দিয়ে যাচ্ছে স্যার। আর আপনার যে কন্টেনার গুলো স্যার পোর্টে নামে সরাসরি আউটডক, যেমন ইসাক ডিপো, বিএম ডিপো, কেডিস ডিপো, ইনকন্ট্রেট ডিপো, শফি মোটরস, তারপরে এখন তারপর আছে আরো কি বললাম, ভার্টেক্স ডিপো, তারপরে স্যার পোর্ট লিঙ্ক, তারপর হচ্ছে গোল্ডেন কন্টেনার লাইন লিমিটেড, তারপর হচ্ছে সাবেট ডিপো, তারপর হচ্ছে আপনার আম, এভাবে করে আচ্ছা, টোটাল এখন 20টা ডিপো হয়েছে। ওই 20টা ডিপোর ইম্পোর্ট যিনি করবেন, উনি যদি এমন কোনো গুডস নিয়ে আসেন যে গুডসটা চিটাং পোর্টে থেকে আপনি কার্গোটা ডেলিভারি দিবে না, সেই পোর্টের কার্গোগুলো, সেই কন্টেনার কার্গোগুলো চলে যাবে স্পেসিফিক ডিপোতে, ওই বাইরে যে 20টা ডিপোতে। ওটার জন্য টোটাল কাস্টমসটা এখন আলাদা করে, আগে এটা একসাথে ছিল, এখন এটা স্প্লিট করে ওই কন্টেনার, কিছু কন্টেনার এখন চিটাং পোর্টে যেমন আগেও যেত, কিন্তু কাস্টম হাউসটা ছিল একসাথে। এখন এটাকে 301 এবং 306 দিয়ে কাস্টমার্সকে ডিভাইডেড করে দিতে, কেননা এখন যারা ইম্পোর্টার আসবেন ওনারা কিন্তু এটা তখন ফেস করবেন, বলবেন আর এটা তো চিটাং পোর্টের কাস্টমসের কথা ছিল, তাহলে এটা আবার 306 কেন হতো। এটা বোঝার জন্য ওটা আমি মানে একটু স্পেসিফিক করে দিলাম। মানে আমরা হ্যাঁ তো হ্যাঁ, অলরেডি এটার ভিতরে, আমি লাইন আপের ভিতরে আছি, আমি অলরেডি, আমরা এটার উপর কাজ করছি আমরা। তো এটা তো ওনারা হয়তো বা আরো আসবেন 6 মাস পরে, 1 বছর, অথবা সময়, যার যার কেউ হয়তো অলরেডি আছেন। তো উনি হয়তো বা ওই ডিপো নিয়ে ওনার হয়তো বা নাই, কারণ হয়তো ডিপো আইটেম করেন না উনি। কারণ ডিপো আইটেম করতে গেলে অনেক বেশি এক্সপার্টিস এবং অনেক বেশি ভলিউমের বিষয় আছে, ওনারা হয়তো বা যাবেন আস্তে আস্তে। তবে এটা কাস্টমার হাউসটা এখন আলাদা হয়ে গেছে, হ্যাঁ। 301 এখানে এবং সিএনএফ এজেন্ট 306। তো সিএনএফ এজেন্ট তো তাদেরকে সেটা বলেই দিবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে অনেক সিএনএফ এজেন্টকে দায়িত্ব দেওয়ার পরে নর্মালি আমদানিকারক সেখানে যেতেও রাজি নয়, বা অনেক সময় তারা বলে যে আপনি নিজে এটা ম্যানেজ করেন, আপনি জাস্ট ওখান থেকে ভাড়াটা যেটা আছে সেটা তার ডেস্টিনেশনে মানে ওয়ার হাউস পর্যন্ত, যে আপনার হচ্ছে ওই কাভার্ড ভ্যান গুলো যেগুলো আছে সেগুলো প্রাইস চেক আপ করে তারা সেখান পর্যন্ত বলে ইম্পোর্টার স্যার ওখানে কোনো অ্যাক্সেস নেই স্যার। ইম্পোর্টার যে কাজ করবেন ইচ্ছা করলেই, ইম্পোর্টার কোনো অ্যাক্সেস নাই পোর্ট কাস্টমসে কাজ করার। না, এটা আমি করতে বুঝতে পারবেন পারি, কিন্তু এজ এ ইম্পোর্টার, কিন্তু যখন করতে থাকে তখন সিএনএ বেতন হইতে হবে। না, আমি ওটাই বলছি, সিএনএফ এজেন্ট ম্যানেজ করে। যেমন ধরেন আমার ক্ষেত্রে একেবারে মানে আমার ক্ষেত্রে আমি যেটা করেছি যে আমার ক্ষেত্রে বিষয়টা ভিন্ন, কারণ আমার পরিচিতির ব্যাপারটা মানে নর্মালি হচ্ছে যে কেউ ইম্পোর্ট করলে সেটার পরিচিতিটা ভিন্ন। আমি একেবারেই মানে ইয়ে পর্যন্ত আমার অ্যাক্সেস আছে আর কি, মানে কমিশনার পর্যন্ত। তো সেইটা আমার আমার বিষয়টা একটু ভিন্ন, কারণ আমার হচ্ছে যে অনেকগুলো কাজ ছিল, তাছাড়া আমি এই লাইনেই কাজ করতেছি বিধায় আমার রেফারেন্সটা একটু স্ট্রং ছিল আর কি। তা এখনো এগুলো হচ্ছে ইনশাল্লাহ। কারো কোনো তথ্য দিয়ে সহযোগিতা করার প্রয়োজন হলে সেই জিনিসগুলো তথ্য দিয়ে সহযোগিতা করবো ইনশাল্লাহ ইন ফিউচার। আমাদের কোর্স শেষ হয়ে গেলেই আমাদের যে মানে আমরা তথ্য দিব না আমি, এমনটা নয় আর কি। তো আমরা একটু সামনে অগ্রসর হই। ধন্যবাদ। আমরা দেখেছিলাম যে আলোচনাগুলো চলছে, রপ্তানিকারক এখন যেটা করবে পণ্যগুলো পাঠাবে, পাঠানোর সাথে সাথে আমরা গত ক্লাসে বলেছিলাম কমার্শিয়াল ইনভয়েস, প্যাকিং লিস্ট, বিল অফ এক্সচেঞ্জ, বেনিফিশিয়ারি সার্টিফিকেট, এই ডকুমেন্টগুলো নিজে তৈরি করবে। আর দুটো এবং ভিন্ন বাকি অথরিটি থেকে দুটো ডকুমেন্ট তৈরি করাবে। সেটা হচ্ছে একটা হলো কান্ট্রি অফ অরিজিন সার্টিফিকেট, এই ডকুমেন্টটা রপ্তানিকারক তার নিজ দেশের চেম্বার অফ কমার্স থেকে ইস্যু করাবে। আর বিল অফ ল্যাডিং, এই বিল অফ ল্যাডিংটা যিনি ফ্রেইট ফরওয়ার্ডার, যিনি যিনি লাইনার, উনি উনি এই ডকুমেন্টটা বিল অফ ল্যাডিং, এটাকে আমরা সংক্ষেপে বিএল বলে থাকি। সি ফ্রেট শিপমেন্টের ক্ষেত্রে, এয়ার শিপমেন্টের ক্ষেত্রে
AWB বলে থাকি। আর বাই রোড ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে এটাকে আমরা বলে থাকি ট্রাক রিসিট অথবা ট্রান্সপোর্ট রিসিট, ইনল্যান্ড ট্রান্সপোর্টেশন। ফর এক্সাম্পল, বেনাপোল বর্ডারে, পেট্রাপোল বর্ডারে যেভাবে হয়, বাংলাদেশের সাথে ল্যান্ড পোর্ট যেগুলো অ্যাক্সেস গুলো, এন্ট্রি গুলো আছে, সেটা হচ্ছে ট্রাক রিসিটের মাধ্যমে। এয়ার শিপমেন্টের ক্ষেত্রে আমরা শাহজালাল এয়ারপোর্ট ইউজ করে থাকি। সি ফ্রেট শিপমেন্টের ক্ষেত্রে আমরা মোংলা অথবা অথবা আমরা এখানে পায়রা অথবা চট্টগ্রাম পোর্ট তো আছেই প্রিডমিনেন্টলি। তো এই ডকুমেন্ট, এই ফ্রেট ফরওয়ার্ডার তাদেরকে এই ডকুমেন্টটা দিবে, রপ্তানিকারককে দিবে, এবং সবগুলো ডকুমেন্ট নিয়ে রপ্তানিকারক তার ব্যাংকে জমা দেবে এবং ব্যাংক কনফর্মিটি চেক করবে। সাদৃশ্য, কিসের সাদৃশ্য? পিআই এবং এলসি অনুযায়ী এই ডকুমেন্টগুলোতে তথ্য উপাত্তগুলো উপস্থাপন করা হয়েছে কিনা সঠিকভাবে সেগুলো চেক করবে রপ্তানিকারক। চেক করে সেগুলো ব্যাংক তাদেরকে যদি কোনো পরামর্শ দেয়, যদি কোনো ডকুমেন্টের যদি কনফর্মিটি ঠিক না থাকে, সেটা আবার ঠিক করে দিবে। তারপর সেটা বাই কুরিয়ার, ইন্টারন্যাশনাল কুরিয়ারের মাধ্যমে, ফেডেক্স, টিএনটি, আরামেক্স অথবা ডিএচএল এর মাধ্যমে তার ব্যাংক থেকে, রপ্তানিকারকের ব্যাংক থেকে আমদানিকারকের ব্যাংকে ডকুমেন্টগুলো চলে আসবে। এখন আমদানিকারক সেই ডকুমেন্টগুলো তার ব্যাংক থেকে যখন কালেক্ট করবে, তখন আমরা ধরে নিলাম প্রেক্ষাপট এখন আমরা আমদানিকারক। তখন আমদানিকারক, আমরা ব্যাংকে গেলাম, আমরা ব্যাংকে গিয়ে দেখলাম যে সকল ডকুমেন্টগুলো নিলাম, কিন্তু চেক করব যে প্রত্যেকটা ডকুমেন্টের মধ্যে ব্যাংকের সিল এবং সিগনেচার আছে কিনা। সিল সাইন কোনোটাতে মিসিং থাকলেই কাস্টমস কর্তৃপক্ষ আপনাকে এটা নোটিফাই করবে এবং সেটা আবার সিল সিগনেচার করে দিয়ে তারপর আপনাকে সেটা পণ্য খালাস করার জন্য সিএনএফ এজেন্টকে ডকুমেন্টগুলো হস্তান্তর করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের মনের মধ্যে আরেকটা প্রশ্ন থাকতে পারে যে কমার্শিয়াল ইনভয়েস, প্যাকিং লিস্ট, কান্ট্রি অফ অরিজিন, বিল অফ লেডিং, বিল অফ এক্সচেঞ্জ, বেনিফিশিয়ারি সার্টিফিকেট ছাড়া আর কোনো ডকুমেন্টের প্রয়োজন আছে কি না। উত্তর হচ্ছে, এটা ক্ষেত্র বিশেষে কিছু কিছু পণ্যের জন্য এক্সট্রা এডিশনাল কিছু ডকুমেন্টের প্রয়োজন হতে পারে। সেই ডকুমেন্টগুলো আমরা একটু দেখে নিই। সেই ডকুমেন্টগুলো কি কি ডকুমেন্ট? সেই ডকুমেন্টগুলোর মধ্যে একটা হচ্ছে কেমিক্যাল রিলেটেড যে ধরনের প্রোডাক্টগুলো আরমানি টোলাতে এগুলো ইম্পোর্ট হয় সবচেয়ে বেশি, সার্টিফিকেট অফ অ্যানালাইসিস। ব্যাটারি ডিজি গুডস যেগুলো হচ্ছে এক্সপ্লোসিভ প্রোডাক্টগুলোর জন্য এমএসডিএস, ম্যাটেরিয়াল সেফটি ডেটা শিট। ফ্রুটস, ভেজিটেবল এই জাতীয় প্রোডাক্টগুলোর জন্য ফাইটোস্যানিটারি সার্টিফিকেট। মাংসের জন্য বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি, এটার জন্য হালাল সার্টিফিকেশনের একটা অথরিটি সার্টিফিকেশন লাগবে। জুট রিলেটেড প্রোডাক্টগুলোর মধ্যে জিএমপি, গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস, এই সার্টিফিকেটটা লাগবে। আর মেডিকেটেড টয়লেট্রিজ, কসমেটিক্স এগুলোর জন্য ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন একটা সার্টিফিকেশন আছে। তারপর আরো কিছু ডিজি গুডস এর মধ্যে আরেকটা সার্টিফিকেশন আছে যেটাকে বলা হয় হ্যাজার্ড অ্যানালাইসিস ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট, এইচএসসিসিপি। আর ইউনাইটেড স্টেটস এর ইউরোপিয়ান ইউনিয়নের কোনো সবজি, ফল, এই ধরনের কোনো কিছু এক্সপোর্ট করতে হলে ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট, ফুড অ্যান্ড রুরাল অ্যাসোসিয়েশন, এই ধরনের একটা, এখান থেকে ডেফরা সার্টিফিকেশন, এই সার্টিফিকেশনটা লাগবে। সেটা সকল প্রোডাক্টের ক্ষেত্রে সেটা নাও লাগতে পারে। আর জনাব আরিফ ভাই, আপনার মুখ থেকে শুনতে চাচ্ছি যে আমি এতক্ষণ যে কথাগুলো বললাম, এই এক্সট্রা সার্টিফিকেশন রিলেটেড বিষয়ে, এগুলোর বিষয়ে আপনার অভিজ্ঞতা, কোনো ধরনের প্রবলেম তৈরি হয়েছে কিনা কোনো আমদানিকারকের ক্ষেত্রে, সেটা নিয়ে যদি জানা থাকে তাহলে আপনি একটু অ্যাড করতে পারেন। আমরা শিপিং লাইন যারা আছি, আমরা মোটামুটি আমরা যেহেতু কার্গো ডেলিভারির আগে কন্টেনারটা ডিসচার্জ করার জন্য যে ডকুমেন্ট গুলো প্রয়োজন হয়, তার মধ্যে একটা হচ্ছে যখনই বাংলাদেশে আসে সবচেয়ে আগে সেটা আমাদের দরকার হয়, সেটা হচ্ছে স্যার ডিজি গুডস। ডিজি গুডস নিয়ে এরকম অনেক ইম্পোর্টারও অনেক নাজেহাল হয়েছে, অনেক কন্টেনারটা পর্যন্ত আরবি হয়ে গেছে। তো আপনার সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এই যে ডিজি গুডস এর জন্য ওনারা যদি ওই যে বাংলাদেশ পারমাণবিক সরি ডিজির জন্য স্পেশাল হচ্ছে বিস্ফোরক, যেমন কিছু আইটেম আছে বিস্ফোরক, যেমন ফায়ার এক্সটিংগুইশার, এভাবে ডিজি গুডস এর মধ্যে আবার ক্লাসিফিকেশন আছে। যেমন ফায়ার এক্সটিংগুইশার যদি উনি আনতে চান, তাহলে সেখানে আপনি বিস্ফোরক থেকে এবং ডিসি থেকে পারমিশন নিয়ে, আবার ডিসি এর পারমিশন নিয়ে এগুলো জমা দিতে হবে। এগুলো আগে করে রাখতে হয়। এগুলো অনেক এগুলো সময় এগুলো এগুলো পিএলআই হয়, পোস্ট ল্যান্ডিং ইন্সপেকশন। সেটা হচ্ছে যেমন ধরেন অ্যাটমিক এনার্জি কমিশন, আণবিক শক্তি কমিশনে সেগুলোর ইয়ে হয়। আবার কিছু কিছু প্রোডাক্টের ক্ষেত্রে ডেজিগনেটেড লিখাই আছে বুয়েট থেকে টেস্ট করতে হবে।
কিছু কিছু প্রোডাক্ট বিএসটিআই থেকে টেস্ট করায় তারপর নিতে হবে। কিছু কিছু প্রোডাক্ট যেমন আগে ধরেন আমাদের কোয়ারেন্টাইন হয়েছে, মানে যখন করোনা হলো তখন 14 ডেজ এর একটা কোয়ারেন্টাইনের জন্য সার্টিফিকেট লেগেছে এটা। ওই যে পশু কোয়ারেন্টাইন, এক্স্যাক্টলি কোয়ারেন্টাইন কোয়ারেন্টাইনের সার্টিফিকেট। কোয়ারেন্টাইন সার্টিফিকেট লেগেছে। তাহলে স্যার এই যে এভাবে করে স্যার ভিন্ন ভিন্ন গুডস এর উপর, যেমন ফায়ার এক্সটিংগুইশার হলে আপনাকে বিস্ফোরক থেকে আপনার পারমিশন লাগবে, আপনি এটা যে স্টোরেজ করবেন সেই স্টোরেজ পারমিশন লাগবে, এবং আপনি যে আমদানি করবেন সেই আমদানি করার ওই যে যেটা ইম্পোর্ট পারমিশন, ওই যে আপনি দেখালেন এখানে ওই যেটা এক্সপোর্ট জন্য এবং ইম্পোর্টের জন্য পারমিশন, পাশাপাশি আপনি যেই মানে যেই শিল্পের কিংবা যেই এ, মানে স্পেশালাইজড যে কার্গো মানে এগুলো আনবেন, কার্গো গুলো ইম্পোর্ট করে আনবেন, সেক্ষেত্রে ওই ওই রিলেটেড সার্টিফিকেট গুলো আপনাকে আলাদা আলাদা করতে হবে। মানে সব সার্টিফিকেট সবার জন্য না, যে যেই লাইনের কাজগুলো করবেন উনি ওই লাইনের সার্টিফিকেট গুলো মানে অবটেন করবেন, কিংবা ওগুলোর জন্য উনি অ্যারেঞ্জমেন্টে যাবেন। কারণ ওগুলো ছাড়া উনি কোনোভাবে কার্গোটা ক্লিয়ার করে নিতে পারবেন না, সবকিছু পারবেন ঠিক না। থাকার কোনো পরও। কোনো একটা ডকুমেন্টে যদি ম্যান্ডেটরি প্রয়োজন হয়েই থাকে পোর্ট অফ ডেস্টিনেশনে, সেক্ষেত্রে আগের থেকেই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমদানিকারক রপ্তানিকারককে বলতে হবে আমার দেশে এই পণ্যটা খালাস করতে হলে কিন্তু এইগুলোর বাহিরেও এই সার্টিফিকেটটা প্রয়োজন আছে, তুমি তোমার নির্দিষ্ট অথরিটি থেকে ওই সার্টিফিকেটটা ইস্যু করিয়ে কিন্তু এই ডকুমেন্টের সাথে জমা দিবা। যদি ডকুমেন্ট জমা দেওয়ার প্রাককালে তুমি সেটা না দিতে পারো, পরবর্তী সময়েও হলেও তোমাকে এটা পাঠাইতে হবে সিল সিগনেচার করে। কথা কি ঠিক আছে কিনা বুঝতে পেরেছি? বাকি যারা আছে আমরা কোনো কথাবার্তা বলছি না, শুধু আরিফ ভাই আর আমি আমি কথা বলছি, এর মানে এই নয় যে বাকিদের কথা বলার অনুমতি নেই, সবারই কথা স্যার বলার আমরা অনুমতি। আসলে মনোযোগ দিয়ে বিষয়টা দেখতেছি। অবশ্যই বুঝতেছি, প্রশ্ন থাকলে অবশ্যই জানা থাকতো, কিন্তু যে প্রশ্নগুলো আর কি মাথায় আসে সেগুলো আর কি পরে দেখি সোল্ড আউট হয়ে যাচ্ছে। জি ধন্যবাদ। স্যার আমার ধন্যবাদ। কিছু কোশ্চেন ছিল। জি জনাব ইখতিয়ার প্লিজ বলুন। স্যার প্রথমত হচ্ছে যে আরিফ ভাই যেটা বলছিল অফ ডগস, এটা মূলত কি? এটা একটু যদি বিস্তারিত বলতেন। ইখতিয়ার ভাই আমি আমি বলছি, যেটা হচ্ছে এই অফ ডকের বিষয়টা নিয়ে আপনার হচ্ছে যে সিম্পলি এইটা নিয়ে আপনার পোর্ট অফ ডেস্টিনেশনে চট্টগ্রাম পোর্টের আগ্রাবাদ শাখায় আপনার পণ্যটা এসে পৌঁছাবে, নাকি চট্টগ্রাম পোর্টে এখন যে কাস্টমস হাউসটা আছে সেখানে দুইটা আলাদা আলাদা করে, সেটা আপনাকে সিএনএফ এজেন্টই আপনাকে বলবে যে আপনার মালটা এই জায়গায় আছে। অফ ডক মানে হচ্ছে আপনাকে বলি যেটা হচ্ছে আপনার এক্সাক্ট ডেস্টিনেশনটা পণ্যের কোথায়, সেইটা বিল অফ এন্ট্রির মধ্যে, বিল অফ এন্ট্রি যখন তৈরি হবে সেটা তৈরি হওয়ার আগেই সিএনএফ এজেন্ট ইনফরমেশন, এটা রাউটিং থেকে আইজিএম থেকে পরবর্তীতে ইনফরমেশন পেয়ে যাবে, পেয়ে গিয়ে তারপর এটা হচ্ছে কোথায় এটা ডেলিভারি হবে, মানে হচ্ছে ফাইনালি পোর্ট থেকে কোন পোর্টে এটা ডেলিভারি হবে, পোর্টে মানে আপনার ওয়ার হাউসে না, ঢাকায় না, কিংবা মানে খুলনায় না, অথবা ডেস্টিনেশন একেবারে ফাইনাল ওয়ার হাউস যেখানে হচ্ছে সেখানে না, কোন পোর্ট থেকে এটা রিলিজ হবে, এটাই হচ্ছে অফ ডকের কথা বলি। যে অফ ডকের জন্য আলাদা একটা ডেজিগনেটেড এরিয়ায় এখন সিলেকশন করা হয়েছে যেটা ভিন্ন কোডে, এটাই হচ্ছে বিষয়, এখানে খুব বেশি জটিল কিছু না, এবং এটা আপনাকে সিএনএফ এজেন্ট আগেই তথ্য দিয়ে দিবে। স্যার আরেকটা জনাব বিষয় হচ্ছে, আরেকটা বলছিলেন যে আইসিটি কমলাপুর, এই জিনিসটা কি বলছিলেন জানি? আইসিডি কমলাপুর কমলাপুর হচ্ছে, একটা তথ্য দিছিলেন। হ্যাঁ এটা হচ্ছে ইনল্যান্ড কন্টেইনার ডিপো। আরিফ ভাই আইসিডি কমলাপুরের সাথে চট্টগ্রাম পোর্টের পার্থক্যটা একটু বুঝাই বলেন। স্যার আমি বলি যেটা আমি আরেকটু সিম্পলিফাই করে দেই। স্যার তো করেছেন, আমি একটু করি আমার মতো করে আর কি, আমি যতটুকু বুঝি আর কি। সেটা হচ্ছে পোর্ট আর আইসিডির মধ্যে একটা তফাৎ বুঝবেন। যেখানে পোর্ট বলবে, যে কোনো পোর্ট, মনে করবেন পোর্ট সবসময় সি এর পাশে হয়, ঠিক আছে? পোর্ট কখনো কোনো মানে ওই মানে একেবারে ফ্রেশ সি হবে না, এরকম কোথাও যেখানে জাহাজ ভিড়ে, যেখানে জাহাজ ভিড়ে সেটা হচ্ছে পোর্ট, ইন শর্ট, মানে সহজভাবে বোঝার জন্য। আর যেসব কন্টেনারে রাখবেন কিন্তু সেখানে সি নাই, মানে জাহাজ ভিড়ে কোনো, সেখানে আপনি ল্যান্ড মানে ল্যান্ডে আপনাকে যেতে হবে, মানে ধরেন যে ট্রান্সপোর্ট দিয়ে আপনাকে যেতে হচ্ছে, সেটা হচ্ছে আপনার অফডক আইটেম। যেমন ঢাকা আইসিডি যেখানে আছে এটা কমলাপুরে আছে, তো কমলাপুরে ওখানে তো কোনো আপনার কোনো সমুদ্র নাই, সেজন্য ওটা টার্মিনাল হবে, ওগুলো হবে টার্মিনাল। আর পোর্টটা হবে যেখানে সি আছে, রিলেটেড সি, ওই টার্মিনালটা চিটাং থেকে ওই কন্টেনার গুলো রেলের মাধ্যমে নিয়ে যায় ওখানে। ওখানে কিন্তু আবার কিন্তু আপনি কোনো বাইরনে নিতে পারবেন না, ওগুলোকে রেলের মাধ্যমে ঢাকাতে নিতে হবে। কিন্তু অন্যান্য যে অফডক গুলো চিটাং অবস্থিত আছে। আর আরেকটা কথা বলি, অফডক গুলো শুধু চিটাং অবস্থিত, এটা আর অন্য কোনো সিটিতে নাই, ঢাকায় নাই, খুলনায় নাই, রাজশাহী নেই, কোথাও নেই।
অফডক গুলো যেগুলি কন্টেনার বন্ডেড ওয়্যার হাউস, ওগুলোকে বন্ডেড ওয়্যার হাউস, ওগুলো কাস্টম ওগুলোকে বন্ডেড ওয়্যার হাউস করে, সেখানে কাস্টমস বসে, সেখানে কাস্টমস এর বাইরে ওখানে কোনো কিছু করতে পারে না। ওগুলো হচ্ছে সব চিটাঙ্গের ভিতরে সবগুলাই। তো ওখানে কি হয়, ওই কন্টেনারটা ট্রেলের মাধ্যমে যায়, ওটা ট্রেলের মাধ্যমে যায়, যেখানে ট্রেলের মাধ্যমে যাচ্ছে সেটা হচ্ছে অফডক, এবং ওখানে সমুদ্রের সাথে কোনো সম্পর্কিত হয় না, ওখানে কোনো জাহাজ ভিড়ে না। জাহাজ ভিড়বে সবসময় পোর্টে, টার্মিনালে কখনো জাহাজ ভিড়ে না। এটা একটা মানে বেসিক একটা বিষয় আর কি। হ্যাঁ, তো স্যার আপনাকে হয়তো বা আরো ওখানে ওখানে যে কার্গো গুলো যাচ্ছে সেগুলো স্পেশাল, সেগুলো পারমিশন এনবিআর দেয়। এনবিআর বর্তমানে প্রায় 50টা আইটেম পারমিশন দিয়েছে। ওই 50টা আইটেম কেউ যদি ইম্পোর্ট করে সেগুলো চিটাং পোর্টের পরিবর্তে সেগুলো সেই সমস্ত অফডকে চলে যাবে। আর ঢাকা আইসিডি কি, ঢাকা আইসিডি হচ্ছে এমন একটা বিষয় যেখানে ঢাকা আইসিডি আপনি কন্টেনারটা চিটাং থেকে রিলিজ নিতে চাচ্ছেন না, আপনার ঢাকা আইসিডি করতে যাচ্ছেন, যে কন্টেনারটা আমি ঢাকা থেকে নিবো, আমি চিটাং থেকে নিবো না। হ্যাঁ, অনেক অনেক ইম্পোর্টার আছে তাই যার সিএনএফ চিটাং নাই, শুধু অনেকে আছে চিটাং কাজ করেন না, শুধু ঢাকাতে কাজ করেন, ওনারা ঢাকাতে যাচ্ছেন। তাহলে ওটাও একটা হচ্ছে মানে আপনার ওটা বাংলা, যেমন আপনি এয়ারপোর্ট স্যার যে বললেন ইয়ারের কার্গো, ওটাও একটা টার্মিনাল, ঠিক আছে, ওটাও একটা টার্মিনাল। চিটাং এ যে ইয়ার আছে, মানে চিটাং যে ইয়ার, সেটাও একটা টার্মিনাল। তো এটা হচ্ছে একটা বেসিক ব্যাপার, আমি জানি না আপনাকে বুঝাতে পারতেছি কিনা, স্যার আর আপনাকে আরো ভালোভাবে বুঝাবে। ধন্যবাদ। আমরা এখন চলে আসি আমাদের মূল আলোচনায়। আমরা যেখানে স্যার ছিলাম। আরেকটা কোশ্চেন ছিল স্যার। জি বলুন। আরেকটা কথা বলছিলেন, ডিজি গুডস মানে এ কর্তৃপক্ষের মূল কাজটি কি বা এরকম কিছু। ডিজি গুডসটা হচ্ছে ডেঞ্জারাস গুডস, এটার নাম হচ্ছে। ডিজি গুডস এর মধ্যে অনেক ধরনের প্রোডাক্ট আছে, সেগুলোর ক্লাসিফিকেশনও আছে। সেগুলো ব্যাটারি থেকে শুরু করে আইপিএস থেকে শুরু করে, যেগুলোর মধ্যে এক্সপ্লোসিভ যে কোনো সময় বিস্ফোরণ হতে পারে। হ্যাঁ, তারপর হচ্ছে কেমিক্যাল প্রোডাক্ট গুলো, সেগুলো এক ধরনের ডিজি গুডস। এগুলোর জন্য আলাদা আলাদা সার্টিফিকেশন আছে, আমি একটু আগেই বলেছিলাম। এই জি স্যার। ডিজি গুডস এর জন্য আলাদা পারমিশনের ব্যাপার আছে। মানে এই ডিজি গুডস গুলো যে আপনি যেখানে সংরক্ষণ করবেন সেখানকার সংরক্ষণের অ্যাবিলিটি আছে কিনা সেটাও কিন্তু কর্তৃপক্ষ চেক করবে। এটাই হচ্ছে ব্যাপার। পোস্ট ল্যান্ডিং ইন্সপেকশনের কাজগুলোই কিন্তু এগুলো, মানে হচ্ছে নির্দেশনাগুলো, তারপর এগুলো একটার সাথে একটা ইন্টার রিলেটেড, আন্তঃসম্পর্কিত। হ্যাঁ, এটা হচ্ছে ডিজি গুডস। আমরা একটু স্যার সামনে। এই লাইসেন্স কি ইম্পোর্টারে থাকতে হবে নাকি সিএনএফ এজেন্টে থাকলে হয়? এটা না, এটা ইম্পোর্টারের থাকতে হবে। এই ডিজি গুডস এর যা আপনার লাইসেন্স বলতে কি, ডিজি গুডস এর হ্যাঁ, এটাও এক ধরনের লাইসেন্স বা পারমিশন, এটা অফিস আদেশের মাধ্যমে হয়। তো এই ডিজি গুডস এগুলো আবার কিছু কিছু প্রোডাক্ট, যেমন ধরেন সেগুলোর ইন্সপেকশন এনবিআর, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, সেগুলো ইনভেস্টিগেশন করে এগুলো আদৌ আছে কিনা, আপনার সেগুলো সংরক্ষণ করার অ্যাবিলিটি সম্পন্ন আপনার প্লেস আছে কিনা সেগুলো বাংলাদেশ নেভি এটাতে ইনভলভমেন্ট স্যার। ডিজি গুডস এর ক্ষেত্রে না। জি স্যার, ওটা নেভি থেকে ওই পারমিশনটা নেভি দেয়, যেহেতু নেভি অ্যাক্টের হচ্ছে পোর্টের, তো সেই জন্য ওনারা এটা ডিজি পারমিশনটা ওনারা দেয়, অ্যাপ্রুভালটা ওনাদের কমোডরটা করে। 3টা ধাপে এটা আপনার ইয়ে হয়। আমরা তো ধরুন ডিজি ইমকো এবং ইউএন ক্লাস দিয়ে আমরা ডিক্লারেশন করে দিচ্ছি, পোর্টকে জানাই দিচ্ছি আমরা, এজ এ কেরিয়ার অথবা ফ্রেট ফরওয়ার্ডার যেই হোক না কেন, সে আসা সেটা ইমকো ক্লাস দিয়ে সে এটাকে মানে আলাদা করে আইডেন্টিফাই করে দিচ্ছে যে এইটা ডিজি গুডস বাংলাদেশ, তখন এটা পোর্ট সরি বাংলাদেশ নেভি সেটা অ্যাপ্রুভাল দিচ্ছে। এবং সেটা বিস্ফোরক দ্রব্য থেকে ওনাকে, এটা লাইসেন্স না, এটা পারমিশন, স্যার যেটা বলছে ওইটা ঠিকই আছে। পারমিশন নিতে হবে যে আপনি ওই গুডসটা বাংলাদেশে এনে ইম্পোর্ট করে রাখার মতন এবং এটা ডিস্ট্রিবিউশন করার মতন আপনার সেই ক্যাপাবিলিটি আছে কিনা, সেটা আপনাকে ডিসি থেকে, সে ডিস্ট্রিক্ট কমিশনার থেকে আপনাকে সে পারমিশন দিতে হবে, এবং সেটা ওখানে জমা দিতে হবে। আপনার একটা মেয়াদ থাকে, আপনি এতদিনের জন্য পারবেন, এতদিনের জন্য, এবং কি পরিমাণ পারবেন, এটা আবার একটা রিপোর্ট করতে হয়। আপনি গুডস এনে কোথায় কোথায় দিয়েছেন, ওটা আপনাকে আবার র র হলে আপনাকে আবার এটা দিতে হবে। যেমন বিশেষ ফেব্রিক কোম্পানিগুলো, গার্মেন্টস গুলোতে প্রচুর ডিজি কন্টেনার, ডিজি কার্গো আসে আমাদের, এটা ওয়াশিং এর জন্য, এবং আরো কিছু আছে, এটা স্যার বলবেন। থ্যাংক ইউ। হ্যাঁ, সেটার ক্ষেত্রে আবার আপনার মানে কত কথা বলবো ভাই, কত কথা বলবো আমাকে কথা বলেন। শেষ। কথা তো শেষ নাই এখন। বিষয়গুলো মজার, এবং বিষয়গুলো যদি বুঝে ভালো লাগে, শুনতে ভালো লাগে। জি জি। যেমন ধরেন আপনার ইউটিলাইজেশন প্রসিজার আর ইউটিলাইজেশন ডিক্লারেশন, ইউপিইউডি, মানে র ম্যাটেরিয়াল আসলে সেটা আবার কিসের সাথে রিলেটেড? বন্ডের সাথে রিলেটেড। আপনি বন্ড লাইসেন্স ইউজ করতে চাচ্ছেন, ফর এক্সাম্পল কাস্টমস ডিউটি 73%, কিন্তু আপনি কাস্টমস ডিউটি আপনি 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড আপনার যদি ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি থাকে, তখনই আপনি এই যে ইউপিইউডির ব্যবহারটা করে আপনি এত 50,000 পিস 1 লাখ পিস র ম্যাটেরিয়াল লাগবে, কাস্টমস ডিউটি দিবেন 3%, কাস্টমস ডিউটি দিবেন 5%, আর বাকিটা আপনি দেবেন না। কিসের জন্য? কারণ আপনি আনতেছেন এই প্রোডাক্টটা র ম্যাটেরিয়াল হিসেবে এক্সপোর্টের জন্য, ম্যানুফ্যাকচার করার জন্য আনতেছেন। তো সেক্ষেত্রে আপনার হয়তো 93%,
129% কাস্টমস ডিউটি, সেটা কমার্শিয়াল ডিক্লারেশনে আনলে। তাহলে আবার এখানে আরো একটা জিনিস ইম্পর্টেন্ট সে জানার ব্যাপার আছে, সেটা হচ্ছে যেমন ধরেন আপনি একটা প্রোডাক্ট আনলেন, সেটা হচ্ছে নরি, যেমন ধরেন ম্যানুফ্যাকচার ইউনিটের জন্য যদি আপনি এনে থাকেন, তাহলে আইআরসির আরেক ধরনের, আইআরসি ধরনের হয়, একটা হচ্ছে কমার্শিয়াল আইআরসি, একটা ইন্ডাস্ট্রিয়াল আইআরসি, আর একটা হচ্ছে ইন্ডেন্টিং আইআরসি। মানে হচ্ছে দুই পক্ষের মাঝে, বায়ার এবং সেলারের মাঝে আপনি সংযোগ স্থাপন করে দিয়ে একটা কমিশন এজেন্ট হিসেবে কাজ করলেন, তখন সেটাকে বলা হয় ইন্ডেন্টিং আইআরসি। যেমন ধরেন ইন্টারন্যাশনাল টেন্ডারে পার্টিসিপেট করতে হলে ইন্ডেন্টিং আইআরসি মাস্ট, এটা লাগবেই। আর আপনি কমার্শিয়াল আইটেম মানে হচ্ছে ম্যানুফ্যাকচার্ড ইউনিটের জন্য প্রোডাক্টগুলো, সরি, ম্যানুফ্যাকচার ইউনিটের জন্য প্রোডাক্টগুলো র মেটেরিয়াল যদি ইম্পোর্ট করতে হয়, তাহলে সেগুলো ম্যাক্সিমাম হয়ে থাকে ইন্ডাস্ট্রিয়াল আইআরসির মাধ্যমে। আর যদি ফিনিশড গুডস হয়ে থাকে, ফিনিশড গুডস বলতে কি বোঝায়? ফিনিশড গুডস বলতে বোঝায় যেমন ধরেন আইআরসি ইম্পোর্ট রেজিস্টার্ড সার্টিফিকেশনের মধ্যে আপনার হচ্ছে যে, যেমন ধরেন এটা হচ্ছে কমার্শিয়াল আইআরসি মধ্যে কি হয়, কমার্শিয়াল আইআরসিতে যে ইম্পোর্ট গুলো হয় এগুলো হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই কমপ্লিট বিল্ট ইউনিট, সিবিইউ প্রোডাক্ট গুলো ইম্পোর্ট হয়। আর ইন্ডাস্ট্রিয়াল আইআরসিতে যেটা হয়, ইন্ডাস্ট্রিয়াল আইআরসিতে যে ধরনের প্রোডাক্ট গুলো হয় সেগুলো হচ্ছে সেমি এসকেডি, সেমি নকডাউন, অথবা কমপ্লিট নকডাউন। মানে হচ্ছে এসকেডি অথবা সিকেডি প্রোডাক্ট গুলো বেশিরভাগ ক্ষেত্রে আইআরসি, ইন্ডাস্ট্রিয়াল আইআরসিতে ইম্পোর্ট হয়। তো এই বিষয়গুলো বোঝার ব্যাপার আছে। তো এই ধরনের অ্যাক্রোনিম গুলোর সাথে পরিচয় হওয়া, তারপরে এগুলো হচ্ছে যে এগুলোর সম্পর্কে জানা বোঝা, একটা সময় আমরা এগুলো করতে করতে এক্সপার্ট হয়ে যাবেন আপনারা, ইনশাল্লাহ বুঝবেন। আজকে না হোক একটা সময় ভবিষ্যতে উম, এই ধরনের কাজগুলো করতে গেলে এই ধরনের তথ্যগুলো আমাদের কাজে আসতে পারে। কমপ্লিট নকডাউন সিবিইউ, এসকেডি হচ্ছে সেমি নকডাউন, সিকেডি হচ্ছে কমপ্লিট নকডাউন। তো এগুলোর ব্যবহার হচ্ছে এরকম। এখন আমরা স্যার চলে আমার আসছি। একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ প্লিজ বলুন। স্যার আমাদের যে বন্ড যে ব্যাপারটা আপনি শেয়ার করলেন, স্যার এইটার জন্য কি এক্সট্রা কোনো কিছু, মানে কোনো ক্লাসে কি এটা এক্সপ্লেইন করা হবে, বা আপনার স্যার আপনাদের এই কোর্সের সাথে কি স্যার বন্ড জড়িত কোনো কোর্স আছে কিনা? বন্ডের বিষয়টা কমপ্লিট একটা কম্প্রিহেন্সিভ একটা জিনিস, এটার জন্য আমাকে আচ্ছা ম্যাটেরিয়াল ডেভেলপ করতে হবে। আমার আমার যে জানা, আমার যে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতার আলোকে বন্ডের জন্য সেই জিনিসগুলো করলে আর একটা আলাদা করে ক্লাস নিতে হবে। তো সেটা এটার সাথে মানে কম, এটার সাথে তাহলে এই কোর্সের মেয়াদ হতে হবে, ধরেন অনেক সময় লাগবে, অনেক সময় লাগবে, স্যার বুঝতে ওটা পারছেন? ডেভেলপ করেন আচ্ছা। স্যার, ওটা বুঝার জি। বিষয় আছে স্যার। বন্ডের বন্ডটা স্যার বুঝার বিষয় আছে, আপনি ওটা আরিফ ভাই, ডেভেলপ না না করেন স্যার, স্যার। আমি আমি আরিফ ভাই কত আমি কাজ আমি করবো বলেন? জিজ্ঞাসা। স্যার এটা আপনি ধরেন মানে ধরেন এই যে যারা আসতেছেন, মানে আমরা সহ যারা আমরা আসছি, আমাদের জন্য স্যার এটা, কারণ আপনি মেন্টর কিন্তু খুঁজে পাওয়া যায় না স্যার। হ্যাঁ, আমি জি অনেকগুলো স্যার, জায়গায় আমি দেখছি স্যার, ভালো একজন মেন্টর আমি খুঁজে পাওয়া যায় না, বেসিক্যালি কারণ একটা বন্ড অনেকে কোম্পানি করার কার্ড জন্যই স্যার সার্ট করে আপনার এটা কথাবার্তা জয়েন বলে, করেছি। অনেকে কার্ডসের কথা বলে। যেমন স্যার আপনি এই যে স্যার ওখানে আসে, এই যে আপনি কথাটা বলছেন, আপনার যখন ওই যে স্যার ইন্ডাস্ট্রিয়াল আসছেন, তখন আমার স্যার একটা কথা মনে আসছে, যেটা এই ভাইদের সবার জন্য লাগবে। তো আমার মাথায় জেগেছে স্যার, আমাদেরকে একটা জিনিস বলবেন, যেমন বিশেষ করে আমাদের ইপিজেড এ যে কার্গো গুলো হচ্ছে, ইপিজেড আমরা যে কন্টেনার গুলো নিয়ে আসছি, হ্যাঁ মানে এটা আমরা দেই, এটা নন ভ্যাট। নন ভ্যাট এরিয়াটাতে স্যার এখানে বেশিরভাগ স্যার ব্যাক টু ব্যাক এলসি হয় স্যার, ব্যাক টু ব্যাক এলসি। স্যার ব্যাক টু ব্যাক এলসির ক্ষেত্রে কি স্যার ওখানে কি, ওই যে আমরা যখন ব্যাংকে যখন স্যার এলসিটা ওপেন করবো, তো ওখানে কোনো একসাথে অনেকগুলো স্পেশাল, এলসি থাকে স্যার। না না, ব্যাক টু ব্যাক এলসি হচ্ছে একটু ডিফারেন্ট। তো ব্যাক না, টু ব্যাক এলসি ক্ষেত্রে সেখানে, আপনি বলেন, আপনার প্রশ্নটা কমপ্লিট করেন, আমি উত্তর দিব। আচ্ছা স্যার, ব্যাক টু ব্যাক এলসি ক্ষেত্রে কি আমরা যখন এলসিটা যখন করবো, যখন আমরা একটা কমার্শিয়াল আইটেমের জন্য করলাম একটা এলসি, আর ব্যাক টু ব্যাক এলসিটা যেটা আমরা করবো স্যার, সেক্ষেত্রে কি ক্ষণে ক্ষণে আলাদা করে কি কোনো কিছু মানে দিতে হবে ব্যাংকে, যেটা আমার ব্যাক টু ব্যাক এলসি হচ্ছে? কারণ ওটার ব্যাপারে ওই যে যেটা বললেন যে আপনার যে ওই যে সরকারি গভর্নমেন্টের সমস্ত ফি গুলো কম, হ্যাঁ হ্যাঁ, আমি যে বুঝতে র পেরেছি। মেটেরিয়ালস হয়ে ফিনিশ গুডস হয়ে বাংলাদেশ থেকে এক্সপোর্ট হচ্ছে স্যার, এই ক্ষেত্রটা স্যার কিভাবে স্যার এলসি ক্ষেত্রে এটা একটু এইটা এটা ব্যাক টু একটু- ব্যাক এলসির বিষয়টা আপনার হচ্ছে নির্ভর করবে আপনার সেখানে একটা মাস্টার এলসি আপনি রিসিভ করেছেন কি না। এক্সপোর্টার হিসেবে আপনি একটা মাস্টার এলসি মানে হচ্ছে প্রথম একটা এলসি আপনি রিসিভ করেছেন, লেটার অফ ক্রেডিট, এটার সম্ভাব্যতা যাচাই করবে
কে? ব্যাংক। ব্যাংক যাচাই করার পর আপনাকে হয়তো ব্যাংক ফাইন্যান্স করতেও পারে, নাও করতে পারে, মানে ব্যাংক আপনাকে একটা ক্রেডিট ফ্যাসিলিটি দিবে, সেখানে আবার ক্রেডিটের কথাটা চলে আসলো। তো ব্যাংক আপনাকে যখন এই ব্যাক টু ব্যাক এলসি করার জন্য ব্যাংকের পারমিশন লাগবে যে আপনি র ম্যাটেরিয়াল ইম্পোর্ট করবেন, ঠিক আছে, 1 লক্ষ পিসের, 10 লক্ষ পিস, যাই হোক না কেন, 50,000 পিস। এই ব্যাক টু ব্যাক এলসিটা আপনি যখন করবেন, আপনার এটা কিসের জন্য লাগবে? এই র ম্যাটেরিয়ালটা আপনি কি বন্ড লাইসেন্সের মাধ্যমে আনবেন, নাকি আপনি সেটা কমার্শিয়াল আইআরসির মাধ্যমে আনবেন? এইটা ডিপেন্ড করবে আপনার ম্যানুফ্যাকচারিং ইউনিটটা কিসের এবং আপনার প্রয়োজনের উপর। তখন যদি আপনি দেখেন যে আমি ব্যাক টু ব্যাক আমি এলসিটা করতেছি, আমার হচ্ছে র ম্যাটেরিয়াল, তখন আপনি ইন্ডাস্ট্রিয়াল আইআরসি, আপনার ইন্ডাস্ট্রি থাকতে হবে এবং ভ্যাট রেজিস্টার্ড ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি হতে হবে, এবং সেটা যদি ইপিজেডও হয় সেটা হতে ভালো। অনেক সময় বিসিকে হয়ে থাকে, বিসিক জোনের মধ্যে হয়ে থাকে, সেগুলোও আপনার ভ্যাট রেজিস্টার্ড ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি হয়ে থাকে, সেটা যেখানেই হোক না কেন। বাট সেখানে আপনার ব্যাক টু ব্যাক এলসিটা করতে হলে মাস্টার এলসিটা মাস্ট। মাস্টার এলসি ছাড়া ব্যাক টু ব্যাক এলসি করতে পারবেন না। ব্যাক টু ব্যাক এলসি মানে কি? আপনার অলরেডি একটা অবস্থান তৈরি আছে, সেখানে আপনার একটা অর্ডার তৈরি করবেন, আপনি 1 লক্ষ পিস ব্যাগ তৈরি করবেন। সেই ব্যাগ তৈরি করার জন্য যে র ম্যাটেরিয়ালটা আপনাকে ইম্পোর্ট করতে হবে, সেইটার জন্য আপনি একটা অফিস মানে ফরমাইশ পেয়েছেন, মানে হচ্ছে যেটাকে বলা হয় প্রোফর্মা ইনভয়েস রিসিভ করে এলসি রিসিভ করেছেন, কিংবা সেটা অ্যাডভান্স পেমেন্টও পেয়েছেন কিছু, অথবা অ্যাডভান্স পেমেন্ট না, পুরোটাই এলসি পেয়েছেন। তখন সেটার বিপরীতে আপনি যে একটা এলসি করবেন র ম্যাটেরিয়াল ইম্পোর্ট করার জন্য, ব্যাংকের দায়বদ্ধতা, ব্যাংকের ফাইন্যান্স নিয়ে অথবা ব্যাংকের ফাইন্যান্স ছাড়া, দুটো জিনিস মনে রাখতে হবে। ব্যাংক ফাইন্যান্স নিলেই আপনি পড়তেছেন কিসের মধ্যে? ইন্টারেস্ট ডিফারেন্সিয়াল এবং পিরিয়ড অ্যানুয়ালাইজড। আপনি কতদিন ব্যাংকের ফাইন্যান্সটা ইউজ করবেন এবং কত টাকা হারে ব্যাংকে সুদ প্রদান করবেন। এই কারণে প্রতিষ্ঠিত কোম্পানি যারা, তারা কিন্তু ব্যাংকের এই ধরনের ক্রেডিট গুলো থেকে এখন বর্তমানে বের হয়ে আসতেছে, কারণ তাদের যথেষ্ট পরিমাণ কি হয়ে গেছে? পুঁজি হয়ে গেছে। আর যাদের পুঁজি নাই, একেবারেই নাই, কিন্তু বুদ্ধি আছে মাথায়, আবার চিন্তা করতেছে কি, আমি আস্তে আস্তে অগ্রসর হব, ইন্টারেস্ট ডিফারেন্সিয়াল এবং পিরিয়ড অ্যানুয়ালাইজড, এইটা ক্যালকুলেশন করে তারা চিন্তা করে, যে আমদানিকারকরা তারা চিন্তা করে। তো কিভাবে চিন্তা করে? সে কি লোন এগেনস্ট ইম্পোর্টেড মার্চেন্ডাইজে যাবে, নাকি সে এই ধরনের প্রোডাক্ট গুলো ইউজ করবেন না, নাকি সেটা এলএটিআর, লোন এগেনস্ট ট্রাস্ট, যদিও এগুলো এখন অনেক ব্যাংক সেগুলো এখন প্রায় ডিসকারেজ করে ফেলে, লোন এগেনস্ট ইম্পোর্টেড মার্চেন্ট, এটা লম্বা কথা, এগুলোতে এখন যাওয়া যাবে না, মাথা নষ্ট হয়ে যাবে, আস্তে আস্তে অগ্রসর হই। আচ্ছা, তো ব্যাক টু ব্যাক এলসির যে বিষয়টা, সেটা আমরা জাস্ট এতটুকুই জানলাম যে সেটার জন্য আপনার একটা এলসি রিসিভ করতে হবে রপ্তানিকারক হিসেবে, এবং সেই রপ্তানিকারক হিসেবে আপনি এলসি রিসিভ করলে তখনই আপনি ব্যাক টু ব্যাক এলসি করতে পারবেন, আদারওয়াইজ নট। আচ্ছা, আমরা একটু সামনের দিকে অগ্রসর হই। এখন আমরা একটু যাব দেখতে যে অরিজিনালি এই ডকুমেন্টগুলোর কথা আমরা বললাম, যে কমার্শিয়াল ইনভয়েস, প্যাকিং লিস্ট, বিল অফ এক্সচেঞ্জ, বেনিফিশিয়ারি সার্টিফিকেট, আরো যে ধরনের ডকুমেন্ট গুলো আছে, লেটার অফ ক্রেডিট, এটা দেখতে কেমন হয়, কান্ট্রি অফ অরিজিন, বিল অফ ল্যান্ডিং, এগুলো দেখতে কেমন হয়? আমরা তো পিআই দেখলাম, তো আমরা পিআই এর তথ্য এবং উপাত্তগুলোর মধ্যে আমরা দেখেছিলাম গুরুত্বপূর্ণভাবে প্রোফর্মা ইনভয়েসে কি কি থাকতে হবে। আমরা জানি, যারা অলরেডি এগুলোর প্র্যাকটিসের মধ্যে আছি, যে এখানে অবশ্যই গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে এইচএস কোড, হারমোনাইজড কমোডিটি ডেসক্রিপশন এন্ড কোডিং সিস্টেম, এবং সেখানে একটা আপনার প্রাইস থাকতে হবে, এবং পিআই এর মধ্যে অবশ্যই আপনাকে ইনকোটার্ম উল্লেখ করতে হবে। ইনকোটার্ম মানে হচ্ছে ইন্টারন্যাশনাল কমার্শিয়াল টার্ম। আমি আবারও বলছি, ইনকোটার্মের ক্লাস আজকে নয়, আগামী ক্লাসে ইনকোটার্মের ক্লাস হবে ইনশাল্লাহ। সেখানে আমরা পুরো বিষয়টা একেবারে উদাহরণ সহ আমরা সেই জিনিসগুলো দেখব। বিসাইডস দিস, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে লেটার অফ ক্রেডিট। একটা লেটার অফ ক্রেডিট দেখতে কেমন হয়? এই যে দেখেন, এই একটা ফন্টে লেটার অফ ক্রেডিট, এলসি। আচ্ছা, শুধু কথাই বলছি আমি, আর বাকিদের কি অবস্থা? আমি একটু রেসপন্ড করবেন। জনাব শাহাদাত হোসাইন, জনাব সৌরভ, জনাব টিই হোসাইন, জনাব তন্ময়, জনাব রিয়াজ, জনাব রায়হান, জি স্যার, শুনতে মিস পাচ্ছি স্যার, বুঝতে মিস পারছি। নাজনীন আক্তার, মিস্টার ওমর ফারুক। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। অনেকে আবার হচ্ছে যে মানে ক্লাসে উপস্থিত না থেকে, শুনতে পাচ্ছি। ধন্যবাদ। আচ্ছা, এখন আমরা একটু দেখতে চাই যে একটা লেটার অফ ক্রেডিট যার কাছে আসে,
আমি এখন আপনাদেরকে প্রশ্ন করব, লেটার অফ ক্রেডিট যার কাছে আসে তিনি কি আমদানিকারক না রপ্তানিকারক? আর লেটার অফ ক্রেডিট রপ্তানিকারক। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি একটু আই উইল চেক ইউর আন্ডারস্ট্যান্ডিং, মানে এভরি আফটার ফিউ সেশনস। তো যার কাছে আসবে সে হচ্ছে রপ্তানিকারক, আর যিনি আমদানি করবেন তিনি লেটার অফ ক্রেডিটটা কি করবেন? তার কাছ থেকে লেটার অফ ক্রেডিট, তার কাছে লেটার অফ ক্রেডিট আসবে নাকি তার কাছ থেকে লেটার অফ ক্রেডিট যাবে? তার কাছ থেকে যাবে, তিনি লেটার প্রিপেয়ার করে উনি পাঠাবেন। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এই জিনিসগুলো খুবই কমন এবং খুব ছোট ছোট তথ্য, যাতে করে এগুলো আপনার মানে মনের ক্যানভাস থেকে যাতে হারিয়ে না যায়, এই জন্য এই জিনিসগুলো সম্পর্কে মাঝে মধ্যে একটু ছোটখাটো হলেও প্রশ্নগুলো আমরা করব। তো আমরা লেটার অফ ক্রেডিটের যে সিকোয়েন্স গুলো, এই সিকোয়েন্স গুলো একটু দেখি। এখন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছি, লেটার অফ ক্রেডিটের সিকোয়েন্সের মধ্যে আমি স্ক্রিনটা একটু বড় করেছি। এর মধ্যে যারা মোবাইল থেকে যুক্ত হয়েছেন তারা জুম ইন জুম আউট করে স্ক্রিনের সাথে অ্যাডজাস্ট করে কথাগুলো শুনতে পারবেন। আমরা এখানে দেখতে পাচ্ছি 20, সারা পৃথিবী ব্যাপী সকল ব্যাংকের এলসির ফিল্ড নাম্বার 20-তে থাকবে ডকুমেন্টারি ক্রেডিট নাম্বার। এলসি একটা নাম্বার, এটা একটা আইডেন্টিফাইং। লেটার অফ ক্রেডিটটা হচ্ছে এই এখন যেটা আমরা দেখছি, এটা হচ্ছে লেটার অফ ক্রেডিট। আচ্ছা, তারপরে আমরা দেখতে পাচ্ছি ফিল্ড 31C, এলসি কত তারিখে ইস্যু হয়েছে সেই ইস্যুর ডেটটা এখানে থাকবে। তারপর হচ্ছে লেটার অফ ক্রেডিটটা নাম্বার 40, অ্যাপ্লিকেবল রুলস। অ্যাপ্লিকেবল রুলস হচ্ছে ইউসিপি লেটেস্ট ভার্সন। ইউসিপি লেটেস্ট ভার্সন মানে হচ্ছে ইউনিফর্ম কাস্টমস এন্ড প্র্যাকটিস ফর ডকুমেন্টারি ক্রেডিট। এটা ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স কর্তৃক প্রচলিত একটা সারা পৃথিবীব্যাপী ইন্টারন্যাশনাল ট্রেড করার জন্য একটা নীতিমালা। আচ্ছা, তো এইটা আমরা এখন একটু দেখব। সেটা হচ্ছে সারা পৃথিবীব্যাপী এলসির জন্য, এলসিটা যেটাতে হয় সেটা হচ্ছে ইউসিপি ডিসি 600, এটাকে বলা হয় ইউসিপি ডিসি 600। তার মানে হচ্ছে ইউনিফর্ম কাস্টমস এন্ড প্র্যাকটিস ফর ডকুমেন্টারি ক্রেডিট। এটা একটা নীতিমালা। এই নীতিমালাটা ইন্ট্রোডিউস করেছে ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স, আইসিসি। হ্যাঁ, আইসিসি। আচ্ছা, তো এখন এই ইম্পোর্টার এক্সপোর্টার হওয়ার জন্য আপনাকে এত কিছু জানতে হবে না আসলে, কিন্তু আমরা তথ্যগুলো আলোচনা করছি, কথাগুলো আলোচনা করছি, তথ্যগুলো শেয়ার করছি। কেন? কারণ এগুলো জানা থাকলে আপনার আপনি একটা ডিসিশন মেক করতে সুবিধা হবে। তো এলসির এই যে পুরো এলসিটা না জানলেও আপনি ইম্পোর্ট এক্সপোর্ট করতে পারবেন, কিন্তু আপনার উচিত হবে এলসির টার্মস এন্ড কন্ডিশন গুলো জানা উচিত হবে। আচ্ছা, তারপরে হচ্ছে 31C, এলসিটা কোন ডেটে এক্সপায়ারি হয়ে যাবে এটা 31C তে থাকবে। আচ্ছা, 51D, মনে রাখবেন লেটার অফ ক্রেডিটের কোথাও কিন্তু বায়ার, ইম্পোর্টার এই জাতীয় শব্দ লেখা থাকবে না, লেখা থাকবে অ্যাপ্লিকেন্ট। দেখেন, অ্যাপ্লিকেন্ট ব্যাংক। অ্যাপ্লিকেন্ট ব্যাংক মানে কার ব্যাংক? এটা মানে হচ্ছে আমদানিকারকের ব্যাংক। লেটার অফ ক্রেডিটের ফিল্ড নাম্বার 51-এ লেখা থাকবে অ্যাপ্লিকেন্ট ব্যাংক। এটা কিন্তু ইম্পোর্টার কিংবা বায়ার এই ধরনের শব্দ লেখা থাকবে না। আচ্ছা, তারপরে আমরা দেখব নাম্বার 50 মানে হচ্ছে এই এলসির ফিল্ড নাম্বার 50 লেখা থাকবে অ্যাপ্লিকেন্ট। অ্যাপ্লিকেন্ট মানে হচ্ছে যিনি আমদানি করবেন, ইম্পোর্টার বা বায়ার শব্দটা লেখা থাকবে না। তারপরে এলসির ফিল্ড নাম্বার 59-এ লেখা থাকবে বেনিফিশিয়ারি। এখন আপনাদের মনে হতে পারে 50-র পর 51 কই, 59 কেন? এইটা হচ্ছে সিকোয়েন্স, এটা হচ্ছে এমটি মেসেজিং সিকোয়েন্স। এটা ব্যাংকের একটা সিকোয়েন্স ফলো করে তারা লেটার অফ ক্রেডিটের বর্ণনাগুলো তারা তৈরি করার জন্য। বেনিফিশিয়ারি, আমি আবারও বলছি, এলসি কপির মধ্যে বায়ার, ইম্পোর্টার, সেলার, এক্সপোর্টার এই জাতীয় শব্দ লেখা থাকবে না, লেখা থাকবে অ্যাপ্লিকেন্ট আমদানিকারক, বেনিফিশিয়ারি রপ্তানিকারক।
কথা কি আপনারা শুনে বুঝতে পারতেছেন কিনা, নাকি আপনাদের জন্য কঠিন মনে জি হচ্ছে? জি স্যার, বুঝতে পারছি। ক্লিয়ার স্যার, ক্লিয়ার। ধন্যবাদ। তারপরে হচ্ছে স্যার, ফিল্ড নাম্বার 32 তে থাকবে কারেন্সি কোড অ্যান্ড অ্যামাউন্ট, মানে আপনার কোন কারেন্সিতে আপনি ইন্টারন্যাশনাল ট্রেড করতেছেন। প্রোফর্মা ইনভয়েসের ভ্যালু কত? পিআই এর ভ্যালু $7,500 ছিল, এলসির ভ্যালুও $7,500, এটা মাথায় রাখতে হবে। হুম তারপরে সবগুলো টার্মস এন্ড কন্ডিশন ইম্পোর্টার এক্সপোর্টারের জন্য নয়, ব্যাংকের ইন্টারনাল অ্যারেঞ্জমেন্ট যেটা আমরা বলেছিলাম রিলেশনশিপ ম্যানেজমেন্ট এগ্রিমেন্ট, তারা নিজেদের মধ্যে কিছু কিছু টার্মস এন্ড কন্ডিশন ডিটারমাইন করবে, সেগুলো আমাদের দেখার বিষয় নয়। আমাদের দেখার বিষয় যেগুলো, সেগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেগুলো আমি আলোচনা করতেছি, সেগুলো হচ্ছে এটা পোর্ট অফ লোডিং, কোন পোর্ট অফ লোডিং রপ্তানিকারক দেশে অবস্থিত, পোর্ট অফ ডেস্টিনেশন আমদানিকারক দেশে অবস্থিত। এই দুটো জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে, চেক করে নিতে হবে এলসিতে এটা ঠিক আছে কিনা নাকি ভুল আছে। হুম ডিপারচার অ্যারাইভ। এক্সাক্ট। তারপরে হচ্ছে ফিল্ড নাম্বার 45-এ পিআই এর সাথে এলসির সামঞ্জস্য থাকতে হবে। হ্যাঁ, এখানে থাকবে ইনকোটাম ঠিক আছে কিনা, প্রোফর্মা ইনভয়েস নাম্বার ঠিক আছে কিনা, তারপর হচ্ছে আপনার প্রোডাক্টের নাম এবং প্রোডাক্টের স্পেসিফিকেশন এখানে ফিল্ড নাম্বার 45-এ থাকবে। ফিল্ড নাম্বার 46-এ যেটা থাকবে ডকুমেন্টস রিকোয়ার্ড, এটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট হচ্ছে, এটা আমদানিকারক রপ্তানিকারক উভয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে আপনার লাইসেন্স নাম্বারটা কোনোভাবে যাতে ভুল না আসে, ইম্পোর্ট হুম রেজিস্টার্ড সার্টিফিকেশন নাম্বার। আপনারা কি স্ক্রিন ভালোভাবে দেখতে পাচ্ছেন? এবং স্ক্রিনে যে আমি রেড মার্ক দিয়ে স্যার দেখা আহ, যাচ্ছে। জি স্যার, দেখতে দেখ- পাচ্ছি। শুধু কি দেখতে পাচ্ছেন নাকি বুঝতেও পারছেন? বুঝতে পারছি স্যার। বুঝতে বুঝতেও পারছি পারছি। স্যার, ডিটেলস দিয়ে বুঝতে পারছি স্যার। রাইট, থ্যাংক ইউ। এইটা একটু লক্ষ্য করব আমরা। 46-এ আইআরসি নাম্বার, টিন নাম্বার, এগুলো কার? এগুলো হচ্ছে সবই আমদানিকার। আমদানিকারক। এক্স্যাক্টলি। ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার আমদানিকারকের, এইগুলো নাম্বারের মধ্যে কোনোটাতে ভুল থাকলে বাংলাদেশে আপনি ইম্পোর্ট ক্লিয়ারিং এর সময় আপনি ধরা খাবেন এবং আপনার স্যার আনসলিসিটেড বিলম্ব তৈরি হবে। এই বিলম্বটা যাতে তৈরি না হয় সেজন্য আগে থেকেই ডকুমেন্ট কি করতে হবে। ডকুমেন্ট আগে থেকে, আমি প্রশ্ন নিব, একজন একজন করে প্রশ্ন নিব, আগে থেকেই ডকুমেন্ট ব্যাংক টু ব্যাংক অরিজিনাল ডকুমেন্ট পাঠানোর আগে আপনি যদি আমদানিকারক হয়ে থাকেন, রপ্তানিকারককে বলবেন যে তুমি আমাকে কপি ডকুমেন্ট যেগুলো ব্যাংকে পাঠাচ্ছ সেটাই আমাকে পাঠাই দাও। কপি ডকুমেন্ট আপনি চেক করে বলবেন যে হ্যাঁ এখন ডকুমেন্ট ঠিক আছে। আর যদি ঠিক না থাকে বললেন যে এখানে টিন নাম্বার ভুল হয়েছে, আইআরসি নাম্বারে এইটা এই ডিজিটের পরিবর্তে এই ডিজিট লিখো, তারপরে এইচএস কোড এটা ভুল হয়েছে, কমার্শিয়াল ইনভয়েস এটা ভুল হয়েছে। এই জিনিসগুলো তাকে সাজেশন দিয়ে আপনি ওটা কারেকশন করাই নিয়ে আসবেন। আদারওয়াইজ হার্ড কপি ডকুমেন্ট চলে আসার পর সিএনএফ কে ডকুমেন্ট যখন হস্তান্তর করে পণ্য খালাসের জন্য পাঠাই দিবেন, তখন আপনাকে পেয়ে বসবে কাস্টমস। ধরেন এগুলো কোনো বিষয়ই না, সত্যিকার অর্থে পৃথিবীর সব দেশে ইম্পোর্ট এক্সপোর্ট হয়, কিন্তু বাংলাদেশে আপনার হচ্ছে দাপ্তরিক জটিলতা, মানে প্রশাসনিক জটিলতার বিষয়গুলো সম্পর্কে তো কম বেশি সবারই অভিজ্ঞতা আছে, তাই নয় কি? জি স্যার, সেই খুবই। সেই বিষয়গুলো যাতে আপনাকে অপ্রস্তুত হয়ে আপনাকে মানে হচ্ছে যে এম্বারেসড, বিব্রত না হতে হয়, সেজন্যই আজকের এই গল্প এবং আড্ডার আসরে আপনি যুক্ত হওয়া। মনে রাখবেন এই তথ্য আপনাকে আগামী মাসেই বিজনেসম্যান বানিয়ে ফেলবে না। এই তথ্যগুলো, এই আলোচনাগুলো আপনার সুদূর প্রসারী একটা প্ল্যান প্রোগ্রাম কিভাবে করতে হবে, সেই প্রোগ্রামটা, সেইটাকেই হচ্ছে ডিটারমাইন করার জন্য আপনার সহযোগিতা, মানে আপনার একটা সহযোগিতা করবে। হ্যাঁ, যিনি প্রশ্ন করে, কে যেন প্রশ্ন করতে চাচ্ছিলেন? আহ, জি স্যার, আমি বলতেছিলাম স্যার যে টিন সার্টিফিকেটের যে নাম, ট্রেড লাইসেন্সের নাম, আইআরসি, এগুলোর নাম কি একই হইতে হবে, মানে কোম্পানির নাম? সেম হতে হবে। আপনি যেই রেজিস্ট্রেশন, যেই সার্টিফিকেট, যে লাইসেন্সের বিপরীতে আপনি করতেছেন সেটা হচ্ছে এই সেইখানে আইআরসি তে আপনার যে নাম্বার, আইআরসি নাম্বার থাকবে, এগুলো হ্যাঁ সবই এখন অনলাইনে হয়ে গেছে, কিউআর কোড দিয়ে করা। সেখানে সেই নাম্বার থাকবে, সেই নাম্বারটা ওখানে বসাতে হবে। টিন কিউআর কোড দিয়ে করা, ভ্যাট কিউআর কোড দিয়ে করা, এগুলো হ্যাঁ, আমি এগুলো সবই বলতেছিলাম যে মানে ব্যক্তির নাম ঠিক আছে, মানে কোম্পানির নাম আলাদা আলাদা হলে হবে ঠিক মানে ওটা হবে কিনা? মানে কোম্পানির নাম আলাদা আলাদা বলতে মানে আমি বুঝি নাই বিষয়টা। মানে টিনে ধরেন একটা নাম দেওয়া আছে, সাপোজ দোকানের নামটা দেওয়া আছে, এখন হ্যাঁ, আইআরসি তে অন্য একটা নাম দিয়া ধরেন কোম্পানি
মানে ওই ব্যক্তির নাম ঠিক আচ্ছা ভাই, আমি বুঝছি আপনার প্রশ্ন, আমি বুঝছি। ধরেন আপনার হচ্ছে আপনি যখন আপনি ট্যাক্স রিটার্ন দিচ্ছেন সেটা ইন্ডিভিজুয়াল দেখাচ্ছে, তাই না? সেটা হ্যাঁ, হ্যাঁ, কোম্পানি নামে পিন নাই, কিন্তু আপনার আপনার হচ্ছে আপনার নাম হচ্ছে জনাব সৈকত। হ্যাঁ, হ্যাঁ। তো আপনার পিন হচ্ছে সৈকত। এখন এটা সমস্যা না ভাই, এটা সমস্যা না, এটা আমার ক্ষেত্রেও হয়েছে এরকম, এটা আচ্ছা, সমস্যা না। আচ্ছা। ও, ঠিক আছে। পিন ইন্ডিভিজুয়াল হতে পারে, কিন্তু ওই কোন এই বিনের সাথে, বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বারের সাথে যুক্ত হবে সেটা, ওই যে ভ্যাট থেকে একটা, এনবিআর থেকে আপনার একটা নাম্বার ইস্যু হবে, সেটা হচ্ছে বিন, বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার। এটা আরিফ ভাই কি আছেন, শুনতে পাচ্ছেন কি আপনি? জি স্যার। হ্যাঁ, এই বিন নিয়ে ঝামেলার অভিজ্ঞতা কম বেশি সবারই আছে। এই বিনের কথা একটু বলেন তো ভাই। স্যার এই যে আগে যে বিনটা ছিল, ওই যে এখানে দেখা যাচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11, এই বিন এখন এটা স্যার ভ্যালিড নেই এখন। এটা স্যার 13 ডিজিটের হতে হবে। হ্যাঁ, 13 ডিজিট। এটা যারা করবেন এই ভ্যাটটা এখন 13 ডিজিটের হতে হবে। ওই 13 ডিজিট ভ্যাট যদি না থাকে তাহলে সে ইম্পোর্টই করতে পারবে না স্যার। কেননা রাইট, ওই ইম্পোর্টটা আইজি ভ্যাটের বিপরীতে যে নাম্বারটা এখানে অনেক এটা বিনটা অনেক ফার্দার, অনেক গভীরের আলোচনা। বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, এইটা লক হয়ে যাওয়া নিয়ে আপনার সাথে আমি গল্প করতে চাই। এই গল্পটা সবাই শুনুক, কোনো গল্প আছে কিনা, অবশ্যই থাকবে। বিন স্যার লক হয়ে এখানে, যাবে। জি স্যার, বিন লগে খুব ঝামেলা কাজ স্যার। এটা খুবই ঝামেলা, মানে এটা যার হয়েছে এটা সে দুঃখ তার কপাল মানে লেগে গেল আর কি। একটা জিনিস বলি, হ্যাঁ একটা জিনিস বলি, সেটা সবারই একটু মনোযোগ দিয়ে শোনার ব্যাপার আছে, বুঝতে হবে এটা। দেখুন, বিন লক হয়ে গেলে ইন্টারন্যাশনাল ট্রেড আপনি করতে পারবেন না, ইম্পোর্ট হোক এক্সপোর্ট হোক এগুলো আপনি করতে পারবেন না আনটিল এই লকটা আপনাকে আনলক করা পর্যন্ত। আপনার এটা কেন হয় জানেন? বিন যখন লক হয় তখন দুইটা কাজ হয়। তখন একটা হচ্ছে পোর্ট ড্যামারেজ, আর একটা হচ্ছে শিপিং ড্যামারেজ। মানে আপনি পণ্য খালাস করতে, তখন এই দুটো অপ্রত্যাশিতভাবে এই দুটা ঘটতে পারে, বিন লক হওয়ার সাথেও এটা রিলেটেড। বিন লক না হইলেও পোর্ট ড্যামারেজ শিপিং ড্যামারেজ হইতে পারে, সেটার প্রেক্ষাপট ভিন্ন। আরিফ ভাই, আমার কথা কি বুঝতেছেন আপনি? জি স্যার। শুনতেছেন? এটা জি আপনাদের স্যার ক্ষেত্রে স্যার। এটা একটা কমন জিনিস। এবার আসেন, বিন কয়েকটা কারণে লক হতে পারে। বিন লক হতে পারে আপনি যদি একটা বলে পণ্য আরেকটা আনতেছেন, এবং সেখানে অনেক ক্ষেত্রে অনেক মানুষ দেখা যায়, আমদানিকারক দেখা যায়, সে হয়তো 32% কাস্টম ডিউটি ডিক্লারেশন দিয়ে 126% কাস্টম ডিউটির পণ্য নিয়ে চলে আসছে। পণ্য খালাস করার সময় সে চিন্তা করলো সিএনএফ কে ম্যানেজ করে ফেলবো, অথবা হয়তোবা এমনও হয়েছে যে আলোচনা করছেও তারা। ঠিক আছে, তাহলে দেখেন রাতারাতি মানুষ কোটি কোটি টাকা কিভাবে, আমি বিশ্বাস করি না কোনো সৎ মানুষ রাতারাতি কোটিপতি হইতে, অসম্ভব, অসম্ভব। এই ইন্টারন্যাশনাল ট্রেডের মাধ্যমে অসংখ্য ঘটনা আমার এই 12-13 বছর জীবনে হয়েছে, অভিজ্ঞতায়, যেটা আমি দেখেছি। বংশাল, নবাবপুর, তারপরে হচ্ছে চানমিয়া মার্কেটটা কোথায় জানি, ওই যে যে কাগজের মার্কেট, যেটা এটাকে হচ্ছে বাবুবাজার ব্রিজের ওইদিকে, চট্টগ্রামের খাতুনগঞ্জ, তারপরে হচ্ছে ওইদিকে বেনাপোল, এদিক দিয়ে অনেক প্রোডাক্ট ঢুকছে যেগুলো এই ধরনের একেবারে রাত দিন তফাৎ করে প্রোডাক্ট নিয়ে চলে আসছে, মিস ডিক্লারেশন। এটার জন্য কিন্তু আবার জরিমানাও সেরকম। এগুলো বলার উদ্দেশ্য এই নয় যে আপনাকে ইন্সপায়ার করা নয়, এগুলো দিয়ে একেবারে পুরো ইকোনমিটাকে বিকলাঙ্গ করে ফেলছে। এক শ্রেণীর মানুষ হাজার কোটি টাকা মানে ইয়ে করে ফেলছে, লোপাট করে ফেলছে। আরেক শ্রেণীর মানুষ হচ্ছে যে চুপ করে বসে আস্তে আস্তে পয়সাগুলো, ফ্যাব্রিক্স, এই যে ইসলামপুর, কিছু কিছু মানে, আমি ইন্ডিভিজুয়ালি কাউকে ব্যক্তিগতভাবে হার্ট করছি না, কিন্তু এটা রিয়েলিটি, যেটা আমি প্রত্যক্ষভাবে আমি ঘটনাগুলো দেখছি এবং জানছি, এগুলো শুনছি, এবং এগুলোর মানে হচ্ছে যে এইটাই আমি আপনাদের সাথে বলছি। তো এটা করে থাকে। তো এইটা যদি একবার ধরা হয়, মানে হচ্ছে ইনভেস্টিগেশনে হয়তো তার সেটিংস ঠিক নাই, কাস্টমস এটা ইনভেস্টিগেশনে ফেলছে, এক্সামিনেশন 100% করতেছে, র্যান্ডম স্যাম্পলিং মানে হচ্ছে 10%, 15%, 20% এরকম র্যান্ডম স্যাম্পলিং হয়, কিন্তু 100% এক্সামিনেশন হলে অরিজিনালি 100%, যেমন ধরেন
মানে হয়তো 1-2 কোটি টাকা, 4-5 কোটি টাকারও হয়তো ডিল হচ্ছে, সেক্ষেত্রে এই ধরনের ঘটনাগুলো। আরিফ ভাই আমার কথা শুনতেছেন তো নাকি? জি স্যার, আমি আছি স্যার। যেমন এখন হচ্ছে স্যার, এখনো হচ্ছে স্যার। যেমন এখন মানে আমাদের কাছে স্যার বিভিন্ন ভাবে স্যার অফার আসে, যেমন স্যার এখন স্যার যেমন সিগারেট, এটা কথা কথা বলি, সিগারেট এবং অ্যালকোহল, যে আমাদেরকে বলা হচ্ছে সিগারেট অ্যালকোহলের যদি আমরা যদি কন্টেনারে যে ফাঁকি দিয়ে যদি বের করতে পারি, এখানে 20 কোটি টাকা স্যার ব্যবসা। আপনি যেটা বললেন যে রাতারাতি, আসলে এটা হচ্ছে, এবং এটা ফুল একটা সেট আপ হচ্ছে স্যার। কিভাবে সেট আপ হচ্ছে সেটা স্যার আমরা জানি, কিভাবে সেট আপটা হচ্ছে, কিভাবে টাকা কোথায় এটা যাচ্ছে আপনি স্যার। বুঝেন, এটা আপনি বুঝেন ভালোভাবে, আমি বুঝি ভালোভাবে, আবার আবার যারা এখানে আমাদের সাথে অলরেডি প্র্যাকটিক্যালি কাজ করতেছে তারা ভালোভাবে বোঝার কথা। জি স্যার, জি স্যার। তো এইগুলো বলার উদ্দেশ্য এই নয় যে আপনাদেরকে ইন্সপায়ার করা ওই সকল লাইনে না, সামনের না দিকে না, কাউকেই এই যা- এই এই ধরনের বিষয়গুলো পরামর্শ দেওয়া যাবে না, কিন্তু বিষয়টা হচ্ছে এগুলো তো আলোচনার একটা অংশ, না না স্যার, জানা থাকতে হবে প্র্যাকটিক্যালি স্যার, আলোচনার জানা থাকা ভালো স্যার। আহ, এইটা হচ্ছে বিষয়। স্যার, তো এখানে সেখানে একটা ফ্যাব্রিক্সের ছোট্ট কাস্টমার একটা ডিউটি বিষয় ছিল। আসলো। আপনি যখন আপনি যখন এলসি টা দেখাচ্ছিলেন, মানে এলসিটা, হ্যাঁ, ওখানে স্যার আমার একটা ছোট্ট একটা জিনিস আর একটু ক্লিয়ার হওয়ার জন্য আমি এটা জানতে চাই। এটা স্যার একটা হচ্ছে এলসি আর একটা হচ্ছে এলসিএ। এই দুইটার মধ্যে স্যার মানে কি তফাৎ, মানে আমি আর একটু ক্লিয়ার হওয়ার জন্য, যেহেতু আমি এলসির সাথে সরাসরি এটার মধ্যে রিলেটেড না। স্পষ্ট পার্থক্য আমি আছে। এলসিএম হচ্ছে লেটার অফ ক্রেডিট, হ্যাঁ হ্যাঁ, ট্রেডমার্ক, এটার নাম হচ্ছে লেটার অফ ক্রেডিট অথরাইজেশন ফর্ম। মানে হচ্ছে, আমার কথা কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন আপনারা? জি স্যার। সবাই কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। হ্যাঁ, এলসিএ মানে হচ্ছে লেটার অফ ক্রেডিট অথরাইজেশন ফর্ম। আরিফ ভাই যে প্রশ্নটা করেছেন সেই প্রশ্নের উত্তরটা আমি দিচ্ছি, যে এই লেটার অফ ক্রেডিট অথরাইজেশন ফর্মটা, এটা একটা ফর্ম, সেনকের গাইডলাইন ফলো করে এডি ব্রাঞ্চ তো আপনার এলসি ওপেন করার জন্য আপনি আবেদন করেছেন, পিআই জমা দিয়েছেন, সেই পিআই তে তথ্য উপত্য মিলিয়ে নিয়ে যেটা বাংলাদেশ ব্যাংকের ড্যাশবোর্ডে আপনার এই তথ্য উপাত্তগুলো আপলোড দিবে, সেই ফর্মের নামই হচ্ছে লেটার অফ ক্রেডিট অথরাইজেশন ফর্ম। এটা, এটার নামই হচ্ছে এলসিএ, লেটার অফ ক্রেডিট অথরাইজেশন ফর্ম। আর কথা বুঝতে পেরেছেন? এটাই হচ্ছে পার্থক্য এলসি আর এলসিএ, এই দুটোর মধ্যে পার্থক্য। তাহলে সেটা বাংলাদেশ ব্যাংকের জন্য স্যার। আমি কথা, আরিফ ভাইয়ের কথা শুনতে পাচ্ছি না। স্যার এটা তাহলে বাংলাদেশ ব্যাংকের জন্য, এলসি এটা বাংলাদেশ ব্যাংকের জন্য, অথরাইজেশনটা বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়ার জন্য, ব্যাংক কর্তৃক। বাংলাদেশ ব্যাংকে রিপোর্টিং করার আপনারা একটা যারা বাকিরা কথা পদ্ধতি। শুনছেন একটু কথা বলবেন কি? মানে নেটের কোনো জি, কানেকশনের কোনো প্রবলেম জি হচ্ছে স্যার, শুনতে নাকি পাচ্ছি স্যার কোনো না আমরা। ঠিক অন্য আছে কোনো স্যার। প্রবলেম হচ্ছে? আমি কারো কথা শুনতে পাচ্ছি। না, শুনতে পাচ্ছি। আমরা শুনতে পাচ্ছি স্যার আপনার কথা। কথা শোনা যাচ্ছে না। কোনো সাউন্ড আসতেছে না তো এখানে। স্যার মেবি বের হয়ে গেছে নাকি? ঝড় উঠছে তো, প্রচুর ঝড় উঠতেছে এখানে। হ্যাঁ, সবাই সবাই পাচ্ছেন, ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি স্যার। জি স্যার, সবাই শুনতে পাচ্ছি। ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? জি স্যার শুনতে জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। জি স্যার, আমার শুনতে কথা পাচ্ছি। কি শোনা যাচ্ছে? ক্লিয়ারলি শোনা যাচ্ছে আমার কথা? জি স্যার, শুনতে পাচ্ছি। জি, ধন্যবাদ। আমার মনে হয় আমাদের একটু নেটের কোনো কানেকশন, কোনো প্রবলেম হয়েছে। তো আমরা জি, এইখানে আরেকটা ইম্পর্টেন্ট কথা একটু বলে রাখি। লেটার অফ ক্রেডিটের ফিল্ড 46-এ আপনার ইন্স্যুরেন্স কাভারেজ থাকতে হবে, কাভার নোট, ইন্স্যুরেন্স প্রত্যেকটা প্রোডাক্টের জন্য। আপনি যখন ইম্পোর্ট করতে যাবেন তখন ইন্স্যুরেন্স কাভার নোট নাম্বার এখানে উল্লেখ থাকবে, সাথে ইন্স্যুরেন্সের যে কপিটা, কাভারেজের কপিটা, যেটা এই কপি থাকবে, এবং এটা ব্যাংক আপনাকে তথ্য দিয়ে সহযোগিতা করবে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি ফিল্ড 47 এডিশনাল কন্ডিশন। আর আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে ফিল্ড 47-এ ফ্রেট চার্জটা
মাস্ট বি মেনশন সেপারেটলি ইন কমার্শিয়াল ইনভয়েস। এই কথাটা লেটার অফ ক্রেডিটের মধ্যে লেখা থাকে। তো এইটা এইটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে, এটা হচ্ছে এলসি তে থাকবে। এছাড়া আর এলসির খুব বেশি কিছু স্যার আপনাকে শুনতে পাচ্ছি না স্যার, আপনাকে শুনতে পাচ্ছি না স্যার। এখন শুনতে পাচ্ছেন? স্যার এখন শুনছি, ওই ওই জিনিসটা মিস করেছি আমরা, ফ্রেট চার্জ যেটা মাস্ট বি মেনশন সেপারেটলি হ্যাঁ, ইন ফ্রেট কমার্শিয়াল ইনভয়েস। এলসিতে ফ্রেট চার্জটা মাস্ট বি মেনশন ইন কমার্শিয়াল ইনভয়েস। কমার্শিয়াল ইনভয়েসের মধ্যে অনেক সময় প্রোফর্মা ইনভয়েসে থাকলে আর কমার্শিয়াল ইনভয়েসে না থাকলেও চলে, বাট কমার্শিয়াল ইনভয়েসে মেনশন আমরা করি। বাট কেউ যদি পিআই তে মেনশন করে দেয়, প্রোফর্মা ইনভয়েসে মেনশন করে দেয়, সেক্ষেত্রে কমার্শিয়াল ইনভয়েসে মেনশন না করলেও কাস্টমস খুব একটা প্রবলেম করে না। বাট কোথাও না কোথাও মেনশন করা থাকতেই হবে, আইদার পিআই অথবা সেটা কমার্শিয়াল ইনভয়েস। আরিফ ভাই কথা বুঝতে পেরেছেন? আমার স্যার, কথা কি জি স্যার, হ্যাঁ জি আমার স্যার, কথা এখন শুনছি স্যার। শোনা যাচ্ছে ক্লিয়ারলি? রাইট, জি স্যার। জি, ধন্যবাদ। আচ্ছা, এখন একটু এখন একটু দেখব যে স্যার ওই আমরা যে প্রোফর্মা সকল কমার্শিয়াল ইনভয়েস এই দুইটার মধ্যে তো কখন কিভাবে কমার্শিয়াল ইনভয়েসটা আসলো এটা বুঝতে পারি না স্যার। যখন আপনার শিপমেন্ট হয়ে যাবে, শিপমেন্ট হয়ে যাওয়ার পরে ফাইনাল শিপমেন্ট কত ডলারের হলো, সেখানে কি কোনো কম বেশি হয়েছে, নাকি সেটা এক্স্যাক্টলি পিআই এবং এলসি তে যেটা হয়েছে সেই কোয়ান্টিটি শিপমেন্টই হয়েছে, এই জিনিসটা মূলত বোঝা যাবে কমার্শিয়াল ইনভয়েস থেকে। পিআই এর ভ্যালু $10,000 হইল, রপ্তানিকারক আপনাকে বলল যে ভাই $10,000 মধ্যে $1,000 প্রোডাক্ট বি গ্রেডের প্রোডাক্ট, সি গ্রেডের প্রোডাক্ট হয়েছে অথবা ভেঙে গেছে, তুমি কি এটার সাথে নিবা? তা আপনি কি ভাঙা মাল নিবেন? উত্তর হচ্ছে না। তখন আপনার $9,000 প্রোডাক্ট আসলো, তখন কাস্টমস কিন্তু পিআই এর $10,000 ধরে আপনার হচ্ছে অ্যাসেসমেন্ট করবে না, কাস্টমস ডিউটি নেবে না। কাস্টমস ডিউটি নেবে কিন্তু কমার্শিয়াল ইনভয়েস যেটা ফাইনাল শিপমেন্ট হয়েছে, সেই ফাইনাল শিপমেন্টটা হয়েছে কোথা থেকে, কমার্শিয়াল ইনভয়েস দেখে বুঝবে। যদিও পিআই এবং এলসির ভ্যালু ছিল $10,000, কিন্তু কমার্শিয়াল ইনভয়েসের ভ্যালু হচ্ছে $9,000। যারা এই কথাটা বুঝতে পেরেছেন তারা ইয়েস বলেন, না বুঝলে নো বলেন প্লিজ। জি স্যার, এবার বুঝতে পারছি। জি স্যার। ইয়েস স্যার। তাহলে তাহলে স্যার ওই 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 টাকাটা বা ওই প্রোডাক্ট গুলো কি স্যার পরে কি রিটার্ন করে দেওয়া হয়? না, এটা যদি আপনি আবার চান যে $1,000, ধরেন আপনি $10,000 অর্ডার করলেন, পিআই এবং এলসি আপনার $10,000, কিন্তু মাল শিপমেন্ট করছে $5,000। এখন কাস্টমস ডিউটি কি আপনি $10,000 উপর দিবেন নাকি $5,000 উপর দিবেন? আগে এটার উত্তর দেন। $5,000 উপর। $5,000 উপর। এখন আসেন দ্বিতীয় অংশের উত্তরটা বোঝার চেষ্টা করেন। দ্বিতীয় অংশের জি স্যার। উত্তরটা, প্রশ্ন এবং উত্তর হচ্ছে এরকম যে বাকি যে $5,000 সেটা কি আপনার পার্শিয়াল শিপমেন্ট হবে, পরবর্তী শিপমেন্ট হবে, এইটা নির্ধারণ করবে বায়ার এবং সেলার উভয় আলোচনার মাধ্যমে। তারা যদি বলে যে মাই ফ্রেন্ড, আমরা এখানে এই এলসিটা ক্লোজ করে দিয়ে আমি 6 মাস পরে আবার নতুন করে তোমার সাথে এলসি করব, সেটাও হইতে পারে। অথবা হইতে পারে এরকম যে মাই ফ্রেন্ড ঠিক আছে, সমস্যা নাই, তুমি প্রথমে একটা শিপমেন্ট তুমি পাঠাই দাও $5,000 প্রোডাক্ট, তুমি এটার সাথে যখন মালটা রেডি হবে তখন আবার আরেকটা শিপমেন্ট পাঠাই দাও। এটাই হচ্ছে এলসি ক্লোজ করা অথবা এলসি ক্লোজ না করা। এলসি ওপেন রাখলে আপনি শিপমেন্ট করে যেতে পারবেন, আর এলসি আপনি ক্লোজ করে দিলে ক্লোজই হয়ে গেল, কোনো সমস্যা নাই, কিন্তু এটা দুই পক্ষের সম্মতিতে হতে হবে। আমার এই কথা যারা বুঝছেন স্যার তারা ইয়েস বলেন, যারা একটা বুঝেন মিউচুয়াল কনভারসেশনে আর কি ব্যাপারগুলো হ্যান্ডেল করতে হয় স্যার। এক্স্যাক্টলি। তার মানে হচ্ছে ডিল যদি ক্লোজ হয়ে যায়, মানে এলসি যদি ক্লোজ হয়ে যায় যে আমি $10,000 অর্ডার করছিলাম ঠিকই, কিন্তু পণ্য কোনো না কোনো সুবিধা অসুবিধার কারণে ঝামেলা হয়েছে, $8,000 পণ্য আসলো কিংবা $7,000 পণ্য আসলো, আর $3,000 পণ্যের এখন আর দরকার নাই। রপ্তানিকারককে বললাম যে মাই ফ্রেন্ড, আমরা এলসিটা এখানে ক্লোজ করে দেই, আর এক্সপোর্টার যদি বলে ঠিক আছে ক্লোজ করে দিলে দিতে পারো, কোনো সমস্যা নাই, পরবর্তীতে গিয়ে আমরা নতুন করে এলসি করবো। হ্যাঁ, নতুন করে, আবার যদি নতুন করে এলসি করতে খরচ বেশি হয়, তাহলে আপনি এলসিটা ওপেন রাখাটা ভালো হবে। তাহলে ওপেন রাখবেন কিভাবে? ধরেন এটার এক্সটেনশন অফ শিপমেন্ট আপনাকে রাখতে হবে, এটার জন্য আপনাকে একটা অ্যামেন্ডমেন্ট করতে হবে ব্যাংকে, যে আমার এখানে পার্শিয়াল শিপমেন্ট $7,000 হয়েছে, নেক্সট শিপমেন্ট হবে $3,000, আমি এটাকে এক্সটেনশন করে আরো 6 মাস বাড়াইতে চাই। তো এই মর্মে আপনি ওই ইনফরমেশনটা কি ব্যাংকেও দিয়ে রাখতে হবে যে এটা আবার আসবে নেক্সট শিপমেন্ট? এক্স্যাক্টলি। ব্যাংকে না দিলে তো এটা ওকে হবে না। ওকে। এবং ব্যাংক করবে
উভয় পক্ষের সাথে যোগাযোগের ভিত্তিতে কোনো দিন উভয় পক্ষের সাথে যোগাযোগ ছাড়া ব্যাংক নিজে একা ডিসাইড করবে না কোনো কিছু। এবং উভয় পক্ষের মানে হচ্ছে গার্ডিয়ানশিপ যেটা, সেটা হচ্ছে উভয় পক্ষের ব্যাংক। কথা কি বুঝতে পেরেছেন ক্লিয়ারলি? ওকে জি স্যার, স্যার, তাহলে দুইও এখানে কাস্টম মানে স্যার। বাংলাদেশ ব্যাংক বা যেই XYZ ওই দুজনকেই জানায় রাখতে হবে ব্যাপারগুলো, এন্ড ওটা বাংলাদেশ ডকুমেন্টেশনও সাবমিট করতে হবে। ব্যাংক হচ্ছে না, আপনার এডি ব্রাঞ্চে আপনার যে এলসি ওপেনিং ব্রাঞ্চ সেখানটাই হচ্ছে তারাই করবে, বাংলাদেশ ব্যাংকে ওই তথ্য আপডেট করবে তারাই। বাংলাদেশ ব্যাংকে তো আপনি আচ্ছা সরাসরি আচ্ছা, তথ্য আপডেট করতে পারবেন না। না না না, সেটা ঠিক আছে স্যার, জি। এটা স্যার তাহলে তাদের কাস্টম স্যার যতগুলো প্রোডাক্ট আসতেছে সেই প্রোডাক্টের উপরে তো কাস্টম নেবে। প্রথম শিপমেন্টে ধরেন $7,000 আসলো। কাস্টমস কাস্টমসের কাছে কমার্শিয়াল ইনভয়েসে উল্লেখিত যে ভ্যালুর প্রোডাক্ট আছে সেগুলোই কাস্টমস এক্সামিন করবে, এবং সেই ভ্যালুর উপরেই কাস্টমস আপনার শুল্ক আরোপ করবে, বাকিটার উপর আরোপ করবে না কোনোদিন, যদিও আপনার পিআই এবং এলসির ভ্যালু এর চাইতে বেশি ছিল। কথা কি বুঝতে পেরেছেন জনাব গাজী মোহাম্মদ সালাউদ্দিন? জি স্যার, থ্যাংক ইউ স্যার, ক্লিয়ার। হ্যাঁ, এটাই হচ্ছে মূল বিষয়। এইটা খুবই গুরুত্বপূর্ণ কথা, কারণ এখানে অনেক সময় মানুষ ক্যালকুলেশন করতে একটু ভুল করে ফেলে। এটা হচ্ছে বিষয়। আচ্ছা, আজকে আমরা কোনো ব্রেক নেই। আমার মনে হয় আমরা আর কিছুক্ষণের মধ্যেই ক্লাস শেষ করে ফেলবো। আজকে আর ব্রেক নেওয়ার প্রয়োজন নাই। আর এখানে কি এরকম সিচুয়েশন হইতে পারে যে আমরা এলসি হচ্ছে $10,000 করলাম, কিন্তু আমার প্রোডাক্ট মাঝপথে আমার একটা রিকোয়ারমেন্ট আসলো, আমি প্রোডাক্ট $12,000 নিয়ে আসলাম। হতে পারে, এক্ষেত্রে মানে সিচুয়েশন কি হইতে পারে? হতে পারে, সেটা দেখাচ্ছি আমি। আপনি জনাব রিয়াজ মনে হয় শুরুর দিকে এই কথা, আচ্ছা, শুরুর দিকে আমি যা বলেছি, এখন এই উত্তর স্পেসিফিকলি আবার দিচ্ছি, এই প্রশ্নের উত্তর। এইটা একটু লক্ষ্য করেন। ধরেন আপনি কি হইল, ধরেন আপনার হচ্ছে যে এটা হইলো যে আপনি $10,000 অর্ডার করছেন, রপ্তানিকারক আপনাকে বলল যে মানে হচ্ছে পিআই এবং এলসি ভ্যালু, পিআই এবং এলসির ভ্যালু সবসময় সমান হয়ে থাকে। লক্ষ্য করবেন, নোটটা খুব গুরুত্বপূর্ণ। ধরে নিলাম $10,000, ফাইনাল শিপমেন্ট পিআই এবং এলসি ভ্যালু সমানও হতে পারে, কমও হতে পারে, বেশি হতে। সমান হলে কোনো সমস্যা নাই। কম বা বেশি হওয়ার যদি কোনো সম্ভাবনা থাকে, তো আগে থেকেই পিআই এলসি ওপেন করার আগেই প্রোফর্মা ইনভয়েসের মধ্যে পার্সেন্টেজ অফ টলারেন্স মেনশন করতে হবে। এটার একটা নোট আমি দিয়ে রাখছি কোথায় জানেন? এই পিডিএফটা যেটা এই অনলাইন কোর্সে আপনাদেরকে তো অনেক পিডিএফ আমি দিব, এই পিডিএফ এর এই জায়গাতে লাস্টের দিকে নোট আছে, এই নোটের মধ্যে উল্লেখ আছে। এইটা হচ্ছে কিরকম, সেটা হচ্ছে নোট নাম্বার, স্যার এটা দেখেছি তো স্যার। হ্যাঁ দেখেছেন, যদি পিআই তে টলারেন্স উল্লেখ না থাকে তাহলে এলসি ওপেন হওয়ার পর অ্যামেন্ডমেন্ট এর অ্যাপ্লিকেশন ইস্যুইং ব্যাংকে জমা দিয়ে ফাইনাল শিপমেন্ট ভ্যালু কম বা বেশি করা যাবে। স্ক্রিন যারা দেখতে পাচ্ছেন তারা ইয়েস বলেন, যারা দেখে বুঝতেছেন না তারা নো Yes. বলেন। Yes, আপনারা sir. জি, আমার সাথে দেখতে কথা না বললে পাচ্ছি। আমি এত আগ্রহ নিয়ে আপনার সাথে জি এই স্যার, কথাগুলো দেখছি মজা পাবো। দেখছি স্যার। জি স্যার, আচ্ছা, দেখছি। হ্যাঁ, এইটা তবে ইম্পোর্টার এবং এক্সপোর্টার উভয়ের সম্মতি ছাড়া কোনোভাবে এলসি অ্যামেন্ডমেন্ট করা যাবে না। এই প্রশ্নটা জনাব রিয়াজ করেছেন যে ধরেন আমরা এলসি ওপেন করলাম $10,000, কিন্তু এখন মাল হচ্ছে লাগবে $15,000। এখন সেটা কি আমি একসাথে শিপমেন্ট নিতে পারবো কি পারবো না? উত্তর হচ্ছে অবশ্যই আপনি পারবেন, তবে সেখানে আপনাকে এলসিটা অ্যামেন্ডমেন্ট করে ভ্যালুটা সংযোজন করতে হবে। আমি আগে অর্ডার করেছিলাম $10,000, সংযোজনের জন্য অ্যামেন্ডমেন্টের আরেকটা কপি থাকবে এলসির, ওখানে উল্লেখ থাকবে। ওইটার মেসেজ আবার দুই ব্যাংকের মধ্যে আদান প্রদান হবে। তার মানে আমদানিকারকের ব্যাংক রপ্তানিকারকের ব্যাংকে পাঠাবে। তারা তো $10,000 অর্ডার করছে, এখন আরো $5,000 এটার সাথে যুক্ত করতে চায়, তো তখন তারা এটা রপ্তানিকারককে, সেটা রপ্তানিকারকের ব্যাংক রপ্তানিকারককে জানাবে। যদিও তারা নিজেরা ইন্টারনালি জানে, কিন্তু এরপরও করতে হবে। তো এই প্রক্রিয়ার জন্য নরমালি যদি আপনি পিআই তে পার্সেন্টেজ অফ টলারেন্স উল্লেখ না করে থাকেন, তখন আপনাকে এলসি করতে হবে 1500-2000 টাকা খরচ করে।
নর্মালি আপনার সুবিধার জন্য আপনি 1500 দিয়ে টাকা, এটা কোনো ডাজ ম্যাটার। এটা হচ্ছে নোট নাম্বার 1 এবং নোট নাম্বার 2, এই দুইটা যদি পড়েন একেবারে খুব সহজ বাংলায় লেখা আছে এখানে, খুব সুন্দর করে লেখা আছে। জনাব রিয়াজ, আপনাকে আমি চাচ্ছিলাম, আপনি কি আছেন আমাদের সাথে? জি জি, শুনতে পাচ্ছি। এই প্রশ্নটা যিনি করেছেন, হ্যাঁ, আপনার কাছে কি জি এই স্যার, আলোচনাটা শুনতে ক্লিয়ার? পাচ্ছি। আপনি আপনি জি আপনি অর্ডার ক্লিয়ার। করেছেন $10,000, কিন্তু এটার কমও হইতে পারে, বেশি হইতে পারে, উভয় ক্ষেত্রে উভয়টাই হতে পারে। কোনো সমস্যা নেই, আপনাকে এলসি অ্যামেন্ডমেন্ট করে আপনি শিপমেন্ট নিতে পারবেন। আপনি ক্লিয়ার কি? জি জি, আমি ক্লিয়ার হয়েছি। আহ কথাগুলো, জি ধন্যবাদ। হ্যাঁ, আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ এই, শুনতে পাচ্ছি ক্লিয়ারলি? জি জি স্যার, শুনতে পাচ্ছি। জি ধন্যবাদ। আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ এই সেট অফ ডকুমেন্ট নিয়ে আলোচনা আমাদের শুরু হবে। নেক্সট ক্লাসে এই সেট অফ ডকুমেন্ট নিয়ে আমাদের আলোচনা শুরু হবে আজকে ওকে স্যার। এবং আগামী ক্লাসে আমরা আলোচনা করব ইনকো টার্ম নিয়ে, ইন্টারন্যাশনাল কমার্শিয়াল টার্ম। এখন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছি, এই ইনকো টার্মটা নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা শুরু হবে ইনশাল্লাহ। স্যার একটা রিকোয়েস্ট করি, এমকো টার্মসটা স্যার একেবারে আলাদা একটা ক্লাস নেন স্যার, কারণ এটা আসলে ব্যাপার, এটা বিশালতা অনেক বেশি এবং এখানে আসলে প্রত্যেকটা জিনিস বোঝার বিষয় আছে। অনেক ইমকো টার্মস আমরা বুঝতেও আমাদের একটু কষ্ট হয়, মানে ইমকো টার্মসটা আলাদা দেন স্যার। আর যেটা ডকুমেন্টস দিতে স্যার, ওটা যদি শর্ট টাইমে করা যায় তাহলে স্যার একসাথে করিয়ে দেন। ইনকো টার্মের ক্লাস আলাদাই হয় আরিফ ভাই। জি স্যার, ওটা ইনকো হলে টার্মের ক্লাস বেটার হবে স্যার। ইনকো টার্মের ক্লাসটা আলাদা হবে এবং এটা ভেঙে ভেঙে বোঝানোর কারণ হচ্ছে কি জানেন, উদাহরণ সহ এখানে দেখতে পাচ্ছেন উদাহরণ, এবং বাংলায় কিন্তু আমি লিখেছি নোট দিয়ে, নোট নাম্বার 1, নোট নাম্বার 2 এগুলো দিয়ে। এগুলো করতে ভাই আমার কষ্ট হয় নাই বলেন তো? না স্যার, অবশ্যই স্যার, এটা আমি জানি অবশ্যই। স্যার। ইমকো টার্মস একটা বিশাল একটা বিষয়, এটা স্ট্যান্ডার্ড, আপনার ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড 20টা আছে, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে তো সবগুলো হচ্ছে না। ডিটিপি হচ্ছে, এক্স ওয়ার্ক হচ্ছে, আর এফওপি, সিএফ, সিএফআর এগুলো হচ্ছে, কিন্তু বাংলাদেশের অন্যগুলো বুঝতে হবে। প্রেক্ষাপটে, মানে বাংলাদেশের সাথে ওয়ার্ল্ডের ইন্টারন্যাশনাল ট্রেড যেটা হয় সেগুলো 11টার মধ্যে যে 6টা ইনকোটার্ম নিয়ে হয় সেই 6টা নিয়ে আমরা আলোচনা করব। মোস্ট সবগুলো এবং লার্জলি প্র্যাকটিসড যেগুলো আছে সেগুলো, কোনো অসুবিধা স্যার নেই। এখানে ডিটিপি এবং ডিডিইউ থাকবে। ডিডিপি থাকবে, ডেলিভার ডিউটি পেইড, সেটা থাকবে, সেটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। তো যেটা বলছিলাম, আমরা সেট অফ ডকুমেন্টের মধ্যে খুব গুরুত্বপূর্ণ যে বিষয়, আমি আর একটা কথা আপনাদেরকে একটু বলে রাখি, শুধুমাত্র আপনারা ইম্পোর্ট এক্সপোর্ট এইটাই করবেন, আবার দেখা যাচ্ছে যে ইন্টারন্যাশনাল টেন্ডার এবং ইন্ডেন্টিং যেটাকে বলে, এটার জন্য আমি আলাদা করে একটা আলোচনা আমি করব ইনশাল্লাহ এক ফাঁকে। এটা হচ্ছে API, প্রোফর্মা ইনভয়েস, মানে আপনি প্রোডাক্ট এনে দিবেন কাউকে, কাস্টমাইজ করা যদি কোনো, সেখানে আবার 2টা শব্দ অ্যাক্রোনিম আছে, সেই 2টা অ্যাক্রোনিমের মধ্যে আমি সেগুলো নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। স্যার এটা তো ইটস ওয়ান কাইন্ড অফ সোর্সিং স্যার। এইটার সোর্সিং মানে এটা ডিপ সোর্সিং ভাই, ডিপ সোর্সিং, যেটার উপরে ভিত্তি করে আমি আমার লাইফে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছি। আমি সরাসরি ইম্পোর্ট এক্সপোর্ট করি নাই তো, আমি ইম্পোর্টার এক্সপোর্টারের কাজ করে দিছি। আরিফ ভাই কি আমার কথা আচ্ছা। বুঝতেছে? জি স্যার, জি স্যার, কারণ আমার স্যার ফাদার একটা ইন্ডেন্টিং লাইসেন্স আছে স্যার, আমি সেজন্য বললাম আর কি। আমার নিজের ইন্ডেন্টিং লাইসেন্সে ইন্টারন্যাশনাল টেন্ডারের কাজগুলো হচ্ছে এসেনশিয়াল ড্রাগস এর সাথে। আমি এখানে আছি ঠিক আছে, কিন্তু আমার কাজ হচ্ছে রেগুলার বেসিস। স্যার আমার এরকম একটা কোশ্চেন ছিল স্যার। আমি চাই, জি জনাব সৈকত কিছু বলতে চাচ্ছিলেন? জি স্যার, মানে আমি হলো যে চায়নাতে থেকে আমি সিঙ্গাপুরে একটা প্রোডাক্ট পাঠাবো, ওই যে ডোর লক গুলো আর কি, ডিজিটাল ডোর লক। তো আপনার এরকম কোনো ওয়ে থাকলে আমার জন্য সুবিধা হইতো আর কি, বা জানা থাকলে। চায়না থেকে সিঙ্গাপুরে, আপনি কি এখন বাংলাদেশে অবস্থান করছেন না চায়নাতে না, অবস্থান করছেন? আমি চায়নাতে আসছি। ও আল্লাহ, চায়নার সাথে এখন, চায়নাতে তো অনেক রাত তাহলে। জি জি স্যার, হ্যাঁ 1টা বাজে অলমোস্ট। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। বাংলাদেশ থেকে 2 ঘন্টা এগিয়ে আছে চায়না। বাংলাদেশে এখন রাত 11টা বাজছে, হ্যাঁ।
এটা 11টা। আমি আপনাকে বলি, আপনি গুয়াংজুতে আছেন নাকি না? হ্যাঁ, গুয়াংজুর কাছাকাছি আর কি, মানে গুয়াংশিতে আছি, ও যাইতে হুম, পারবো আর কি। বুঝতে পেরেছি। আপনি তানবীরের নাম্বারটা আমি আপনাকে দিয়ে দিব, আপনি আমাকে নক করেন। আমি তানবীরের নাম্বারটা চাই না, এখানেও দিয়ে দিব, আমি গ্রুপেও দিয়ে দিব তানবীরের নাম্বারটা। ওকে ওকে স্যার। ডোর লক যেগুলো আপনি সিঙ্গাপুরে পাঠাতে চাচ্ছেন তার সাথে একটু কথাবার্তা বলে শিপমেন্টের প্রসেসটা ওখান থেকে, আপনার এগুলো কত কেজি হতে পারে আনুমানিক? আসলে কোয়ান্টিটির পরিমাণটা ওইভাবে বলা হয়নি, তো আমি ওনাকে বলছি আমি এখন এটা প্রসেস জানি না, যদি এটা জানি তাহলে জানাবো আর কি ওনাকে। মানে আমি ওনার সাথে যে আলোচনা, আচ্ছা মানে ঠিক আমি আছে। যাকে পাঠাবো তাকে বলছি যে আমি আগে এটা জেনে নেই, তারপরে আপনার কাছ থেকে বাকি ডিটেলস নিবো আর কি। ও দ্যাটস ফাইন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি ওই আপনাকে তথ্য দিয়ে সহযোগিতা করব, অসুবিধা নেই। জি স্যার, জাজাকাল্লাহ স্যার। জি ধন্যবাদ। আমি চাই আমি আমার অভিজ্ঞতাগুলো আপনাদের সবার মধ্যে শেয়ার করার জন্য, এবং আমি চাই আপনাদের কাছ থেকে শিখতে। আমি শুধু এখানে আসলে আমার উদ্দেশ্য যে আমি ট্রেনার, আমি শেখাবো বিষয়টা, মানে এটার চাইতেও গুরুত্বপূর্ণ হচ্ছে সবাই শিখুক, সাথে আমিও শিখবো, আমিও শিখতেছি আপনাদের সাথে। এজন্য এইখানে অনেক ডিপ আলোচনা আছে, যদিও আমি জানি 8টা ক্লাসে এত ডিপ আলোচনা, মানে 12-13 বছরের অভিজ্ঞতা, এটা দেয়া যায় না, সম্ভব না এটা। তারপরেও ইনশাল্লাহ যতটুকু একেবারে মানে হচ্ছে, মানে মেইন আলোচনাগুলো, যে মেইন ডিসকাশন গুলো না করলেই নয়। একটা ইম্পোর্ট এক্সপোর্টের কোর্স করে আসলে আমি একটা ডিসিশন মেক করতে পারলাম না, এমনটা যাতে না হয়। এই জন্য আমি এই জিনিসগুলো আপনাদের সাথে আলোচনা করবো ইনশাল্লাহ গ্রাজুয়ালি। সবাই ক্লাসে একটু অ্যাক্টিভ থাকার চেষ্টা করব। আজকের মতো আমরা এখানে শেষ করার আগে কারো কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নগুলো একটু নেওয়ার চেষ্টা করবো, ওয়ান বাই ওয়ান, প্লিজ। স্যার আমার একটু কোয়েশ্চেন ছিল একটা। হ্যাঁ জি, স্যার প্লিজ ওই বলুন। কোয়েশ্চেনটা আমি একটু আগে করেছিলাম যে স্যার বন্ড ব্যাপারটা বা বন্ড লাইসেন্স হোক বা বন্ডের কোনো সহযোগিতা হোক স্যার, সেটা কি আপনার কাছ থেকে পাওয়া যাবে কিনা? কারণ বেসিক্যালি আমি একটা প্যাকেজিং কোম্পানি রান করছি স্যার। তো আমি এটাকে আহ, বাইরে প্রোডাক্ট পাঠানোর জন্য কিছু কাজ করছি স্যার। আচ্ছা, বন্ডের জন্য তো আলাদা করে কোনো আলোচনা নেই। আমি আপনাকে বন্ডের জন্য জি যিনি এক্সপার্ট আমি তাকে রেফার করে দিব। আমার রেফারেন্সে জি আপনি স্যার, কথা বললেন, কাইন্ডলি আমি যদি সমস্যা নেই। একটু স্যার। জি জি। আচ্ছা, আমি এই বিষয়ে আলোচনা করবো। হ্যাঁ, নেক্সট কোশ্চেন কারো আছে কি? নেক্সট। জি স্যার, আমি ওই ফার্স্ট ক্লাসের যে ভিডিওটা ওইটা যদি আমাকে একটু দেখতেন সর্বোচ্চ ভালো হয় স্যার। আচ্ছা, প্রথম দিকের দুটো ক্লাস যারা করেছেন, 2-3টা ক্লাস করেছেন, আজকে 3 নাম্বার ক্লাস, প্রথম দিকের ক্লাসটা একটু আরেকবার একটু পোস্ট করে দিন, আমি আবার গ্রুপে পোস্ট করে দিব। গ্রুপে আপনি একটু যুক্ত হলে আপনি বুঝতে পারবেন। জি, নেক্সট প্রশ্ন আছে কারো? স্যার ধন্যবাদ আমার জি স্যার। আছে, আমার একটা আছে স্যার। সেটা হচ্ছে স্যার এই যে আপনি যে এখানে যে স্যার এই যে যে পিডিএফ গুলো দেখাচ্ছেন, মানে এই যে ম্যাটেরিয়ালস গুলো, স্যার এগুলো জি, আমরা কখন নাগাদ পাবো? মানে আমরা আমাদের এন্ডে কখন পাবো আর কি? এটাকে আমরা এখন পাবো নাকি আমরা আরো পরে পাবো? এটা একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় স্যার, এখানে ওই যে আপনার একটা বইয়ের জন্য এখানে স্যার মানে একটা ইয়ে করা হয়েছে, তো ওখানে স্যার আমরা দিয়েছি। তো বইগুলো কি স্যার আমাদের ঠিকানায় চলে আসবে নাকি এখানে যে কোনো একজনের কাছে যাবে, উনি আবার আমাদেরকে ডিস্ট্রিবিউট করবে? তাহলে স্যার তো ডবল হচ্ছে, নাকি আমরা আমাদের অ্যাড্রেস দিয়ে দিব, সেখান থেকে বইগুলো আমাদের আপনারা আমরা? আপনারা একটা কাজ করেন। দেখুন, বই বিক্রি করে বিজনেস করতে হবে এমনটা আমি মনে করি না, আমার ক্লাস নেওয়ার প্রয়োজন মনে করি না। এটা তো বুঝতে পারতেছেন নাকি? না না স্যার, সেটার জন্য না স্যার, এটা তো আমাদের আমাদের সংগ্রহশালা না, রাখার জন্য, ওটা এখন স্যার বইয়ের বইটা প্রোডাকশন হচ্ছে সহায়ক হিসাবে কাজ করবে স্যার। বইটা আপনারা কালেকশন করবেন। যে কোনো একজন, আপনারা নিজেদের মতো থেকে যে কোনো একজন বইয়ের পেমেন্টটা আপনারা নিতে পারেন, অথবা আমি একজনকে যুক্ত করে দেই যার নাম হচ্ছে ওবায়দুর রহমান বিপ্লব। বিপ্লবকে যুক্ত করে দিচ্ছি, সে আপনার সবাইকে বই পাঠিয়ে দিয়েছে এর আগেও, আমি দেখেছি। ওবায়দুর রহমান বিপ্লব, আমি তার নাম্বারটাও দিয়ে দিচ্ছি এখানে। আপনার হচ্ছে যে বিপ্লব, তার কাছে সে সেই জিনিসগুলোর ম্যানেজমেন্টটা বেশ ভালো করতে। আমি তার নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি এখানে, দিচ্ছি বুক
ওবায়দুর রহমান বিপ্লব। পোস্ট করবে করলে তাকে একটা পোস্ট করলে মনে হয় বইয়ের একটা থাকবে। ও আহ, 290 এটা করা হয়েছে। আচ্ছা স্যার, অসুবিধা নেই, আমরা যারা হ্যাঁ যারা নিব তাহলে ওনাকে আমরা নক করে ওনার থেকে ইনশাল্লাহ বইটা কালেকশন করে নিব, যার যার প্রয়োজন হবে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এখানে কেউ একজন মনে হয় একটা পুল তৈরি করেছেন, যে পুলটাতে সেখানেও আপনারা যোগাযোগ করে আপনাদের হ্যাঁ, দিয়েছি স্যার, ওখানে আমরা দিয়েছি। দরকার ওই ভাই যিনি করেছেন উনি হয়তো ব্যবসার সাথে কথাবার্তা বলে উনি সমস্ত সবার, কারণ ঠিকানাটা তো আর এক জায়গায়, তো সবাই তো ভিন্ন ভিন্ন জায়গায় থাকি আমরা, তাহলে সবাই জায়গায় যাবে। যেমন একজন ভাই আমাদের চায়নাতে আছে, তো ওনার কাছে তো আবার পাঠানো সম্ভব না। তাহলে দেশে যারা আছে, দেশের কেউ ঢাকায়, কেউ চিটাগাং, কেউ হয়তো বা অন্য জায়গায় আছেন, তাই আসলে উভয়কে দিয়ে দিলে, ওনার সাথে দিলে উনি হয়তো সবাইকে পাঠাই দিলেন, ওটা বেটার হয়। অনেক সময় কেউ যাওয়ার সময় নিয়ে যায়, এটাও হয়। ওই যে স্পেন ইটালি থেকে দুজন, আমেরিকাতে আরেকজন আপু আছেন, কসমেটিক্স কালেকশন করছে। আমি আসলে ওই বিষয়টা মেনটেন করি না, ম্যানেজ, ওইটা আমার আসলে হ্যাঁ হ্যাঁ, ওগুলো আমি আপনার ওই যে ওই 18 তোমার ব্যাচে শুনছিলাম আর কি, ইতালির 2 জন কালেক্ট করছে। না, এটা আসলে ওইটা কিভাবে হয় বা আমি ওটা মানে মানে অতটা আমাকে আসলে করলে হ্যাঁ আমার অনেক হ্যাঁ। সময়ের ব্যাপার আছে, এটা আর কি ব্যাপার। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আর কারো কোনো প্রশ্ন আছে কি? স্যার আমাদের স্যার নেক্সট আপনি ক্লাসটা ভালো কবে থাকেন, হবে? আমার নেক্সট ক্লাসটা কবে হবে এটা যদি বলতেন। আগামীকাল, আগামী পরশু ক্লাস হবে না, তারপরের দিন ইনশাল্লাহ ক্লাস হবে। সেই ক্লাসের আমি নোটিস আগেই দিয়ে দিব ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ সবার স্যার। সুস্থতা কামনা করে, আজকের মতো এখানেই আমরা শেষ করছি। ইনশাল্লাহ আগামী ক্লাসে আবার দেখা হবে, থাকবেন। তার আগে আমরা নোটিস পেয়ে যাব। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম স্যার।